ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মন খারাপ, আমার কথা বলারও শক্তি নাই। আমাদের সানভীর বাবার যে লাইভটা, এটা আসলে পুরোটাই দেখছি বসে বসে। আন্টি তো কান্না করতেছিল। অনেক, আমার আমি নিজে এত কেঁদে দিচ্ছি। আমার অনেক এত এত কষ্ট হচ্ছে সত্যি আন্টি, যে একজন বাবার হাহাকার। বাংলাদেশের আইন কেন বাবাদের পক্ষে নাই, নাই। এটার জন্য আফসোস হচ্ছে। আর সানভীর, আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে সানভীর বাবা কিন্তু প্রফেশনাল মানুষ না সোশ্যাল মিডিয়াতে, যে সে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলবে। আর অনেকে বলেছেন যে আমি আর আকাশ ভাই কেন ওই লাইভে যুক্ত ছিলাম না। অ্যাকচুয়ালি আমরা কখনোই তার সাথে যুক্ত ছিলাম না। তনি হয়তো ভাবতেছে যে শোয়েব ভাই আমাদেরকে তথ্য দিচ্ছে বা শোয়েব ভাই আমাদেরকে হেল্প করতেছে, এরকম একটা রাগ শোয়েব ভাইয়ের উপর থাকতে পারে। আমি অনেস্টলি আমি মিথ্যা বলতে মানে পছন্দ করি না, আর সত্য বলতে কিন্তু আমি একদম ভয় পাই না। সো শোয়েব ভাই কোনোভাবেই আমি বা আকাশ ভাইয়ের সাথে সংযুক্ত না। সে তার মতো করে লাইভ করেছে, কথা বলেছে, আর আমি আর আকাশ ভাই আমাদের মতো করে মানে প্রত্যেকটা তদন্ত করেছি। আমরা প্রত্যেকটা তদন্তের রিপোর্ট বের করেছি আমাদের মতো করে। সো আমাদের কোনো কাজে, আমার কাজে বলেন বা আকাশ ভাইয়ের কোনো কাজে শোয়েব ভাই যুক্ত না। এটা আমি ফার্স্টে এই বেচারাকে একদমই, মানে সবাই ভাবতেছে এটা যে উনি হয়তো আমাদের সাথে অ্যাড হয়েছে, ব্যাপারটা এরকম না। আর আজকের ফুল লাইভে আপনারা শুনেছেন সবকিছু। আমি বা আকাশ নিবিড় আমরা যে কথাগুলো এতদিন বলে এসেছি, সেই কথাগুলোর কিন্তু সত্যের আভাস। শোয়েব তো তার লাইফটা নিয়ে কথা বলেছে, সে কিভাবে তনি বা সানভিকে নিয়ে কথা বলেছে, বাট টনি কোন লেভেলের বাটপার, কোন লেভেলের চিটার, আর কোন লেভেলের বেইমান হইতে পারে এই মেয়েটার মনে। মানুষের ডিভোর্স হতেই পারে, মানুষের মনে মিনিমাম একটা মানবিকতা সেটা এই মহিলার মধ্যে নাই। সেই জন্য সে হাজবেন্ডকে মেরে ফেলতে পারছে। আর এখন রাসেল চোরা, টাকলা রাসেল চোরা, যে কিনা একটা বাটপার। আমার মনে হয় না টাকলা রাসেল সবকিছু জানে, যে নিজেকে কুমারী দাবি করে বিয়ে করেছিল, দ্বিতীয় বিয়ে। এই মেয়ে নিশ্চয়ই অনেক কিছু গোপন করে রাসেল চোরাকে বিয়ে করছে নিজের স্বার্থ হাসিলের জন্য। সো আই হোপ রাসেল চোরার নজরে লাইভ গুলো আসবে, রাসেল চোরা সব জানবে। আর টনি এখনো বড় গলায় কথা বলছে, আমি জানি না ওর গলা কবে কমবে। আন্টি, ডায়লগটা সারেন না, একটু শুনি আমরা। চোরের মায়ের ডাঙ্গর গলা, চোরের মায়ের চোরের ডাঙ্গর মায়ের গলা। ডাঙ্গর গলা। হ্যাঁ, চোরের মা। আন্টি আন্টি একটা কথা বলেছে, চোরের মায়ের ডাঙ্গর গলা। মানে কত বড় লেভেলের চোর হইলে ও এখনো বড় গলায় কথা বলে, এখনো কথা পোস্ট বলে করে। কেমনে আসে? হ্যাঁ। আর আর ওগুলা যে নারীর সমস্ত, সাপোর্ট কে দেয়? হ্যাঁ হ্যাঁ, ওগুলা এই নারীর যারা সাপোর্ট এখনো কে দেয়? টনিকে এখনো সাপোর্ট কমেন্ট দিচ্ছে আর করে শোয়েব যাচ্ছে। শোয়েব ভাইকে বাজে কমেন্ট করে যাচ্ছেন, আমি তাদের বলবো আপনারা হচ্ছে টনির মতোই নারী জাতের রাস্তার কলঙ্ক। বাইদানি পরিবারের, হ্যাঁ বাইদানি পরিবারের ওগুলো সদস্য, হলো নইলে নারী শোয়েব জাতের ভাইয়ের মতো কলঙ্ক। কলঙ্ক, নইলে শোয়েব ভাইয়ের মতো মানুষকে খারাপ কমেন্ট করো। উনি একটা এই যে টনিকে যে উনি এখনো ভালোবাসেন, সেটার প্রমাণ হচ্ছে ওনার প্রতিটা কথা। অনেক উনি কিছু কিন্তু জানে, টনিক অনেক অনেক কিছু কিছু জানে, জানে, কিন্তু বলেনি। উনি সংযত হয়ে কথা বলেছে, উনি তনিকে রেসপেক্ট করে কথা বলেছে। কেন? তার মেয়ের জন্য। তার মেয়ের জন্য হচ্ছে তার কান্না, তার একজন বাবার চোখের পানি মেয়ের জন্য আমরা দেখেছি। সেই সাথে উনি অনেক কিছু জেনেও তার ওয়াইফের, এক্স ওয়াইফের সম্মান নষ্ট করেনি। তার সাথে আপনাদের শুধু অন্যায় করা হচ্ছে। একটু একটা কথাই বলি, একটা পুরুষ মানুষ কাঁদলে আল্লাহর আরশ কাঁপে, বাকিটা বুঝে নিন। আল্লাহর ডান। আরশ, আল্লাহর আরশ কাঁপে তনি। তোমার পতন এবার নিশ্চিত, তোমার পতন আর কেউ ঠেকাতে পারবে না। এই লোকটাকে উনি বয়সে আম, আমার থেকে একটু বড়, আমার হাজবেন্ডের থেকে কম, অথচ ওনার চেহারার উপরে কি ছাপটা পড়ে গেছে, একটা প্রেসার। আমার জামাইরে দেখলে সবাই কয় আমার থেকে 10 বছরের ছোট, অথচ এই লোকটার চেহারা কি হয়ে গেছে, মনে হয় যে একেবারে বুড়ো হয়ে গেছে। কিন্তু আসলে তা না, ওনাকে মেন্টাল প্রেসার দিয়ে দিয়ে এরকম বানানো হয়েছে। টনি যে মানে কি পরিমাণের মানে খবিশ একটা মেয়ে, সেটা পুরো দেশ দেখতেছে। এবং এর বিচার আসলে আল্লাহ কিভাবে হবে দেখা আমি দিচ্ছে, জানি না। আমরা কিছু না, আমরা কিচ্ছু না, আল্লাহ দেখাই দিছে এবং আল্লাহ বিচার করছে। সে তো স্বীকার করছে না, সে বলতেছে ফেসবুক কি আদালত? তন্নি একজন লাইভে ফেসবুক বলছে, তন্নি একজন লাইভে বলছে আমি কি করেছি, আমি কি করেছি। ও বলে কি করেছে, ভয়ঙ্কর নারী বলে কি করেছি, আমি কি করেছি। ও জানে না ও কি করেছে। ও শোয়েবের সাথে সংসার করাকালীন
পরকিয়া করেছে, যেটার জের ধরে ওর বাবা ওর সাথে কথা বলতো না, ওর মা ওর সাথে কথা বলতো না, ওর বাবা ওকে ত্যায্য কন্যা করে দিয়েছিল, যেটার চিঠিতে আপনারা দেখেননি, ও নিজে লিখছে যে ওই ছেলের সাথে আমি সম্পর্ক করিনি, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাদের ভালোবাসার ফল সানভি, এগুলো লিখেছে চিঠিতে। এগুলা তনির নিজের হাতে লেখা চিঠি। এখন থেকে সবাই হ্যাশট্যাগ ব্যবহার করুন, জাস্টিস ফর শোয়েব, জাস্টিস ফর শোয়েব, স্টেপ ডাউন টনি। কায়েস ভাইয়া, আচ্ছা কায়েস ভাইয়া বলেছে জাস্টিস শোয়েব। হ্যাঁ, শোয়েব ভাইয়ার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে হবে। পুরো দেশবাসীর সাপোর্টটা এখন অনেক বেশি প্রয়োজন শোয়েব ভাইয়ার। তো যেটা বলছিলাম আর কি, শোয়েব ভাইয়া আমাদের মাঝে লাইভে আসার কিন্তু আমাদের বরং একটা যে টপিকটা ছিল টাকা পাচার করা এবং কালো টাকা সাদা করা, এই ব্যাপারটা কিন্তু আমরা ভুলে যেতে চাই না। শোয়েব ভাইয়ের সাথে অন্যায় হয়েছে তার মেয়েকে নিয়ে, শোয়েব ভাই অবশ্যই তার মেয়ের জন্য লড়বে। আর আমি আর আকাশ নিবিড় মূলত দেশের স্বার্থে, যে একটা মেয়ে সে দেশের টাকা বিদেশে পাচার করছে, কালো টাকা সাদা করছে, যেটা দেশের সাথে বেইমানি করা হচ্ছে, ব্যাংক লোনের নামে মানি লন্ডারিং যেটা বলে আর কি, মানি লন্ডারিং, যেটা যে একটা মেয়ে দেশের টাকা বিদেশে পাচার করছে, যেটার বিরুদ্ধে আমার আর আকাশের যুদ্ধ ছিল, আমাদের যুদ্ধটাও চলবে। আর সানভীর বাবার যুদ্ধটা হচ্ছে সানভিকে নিয়ে, সে তার মেয়েকে পেয়ে গেলে হয়ে গেল। সানভীর বাবা কিন্তু তনিকে ডিসরেসপেক্ট করে বা তনিকে উল্টাপাল্টা বলে একটা কথাও বলেনি এখনো। সানভীর বাবা তনিকে ভালোবাসে, আজও ভালোবাসে, এটাই প্রমাণিত লাইভে। আন্টিকে দেখতে সেম আমার মায়ের মতো, শবনম একা। আন্টিরা মায়ের মতোই হয়, সব আন্টিরাই মায়ের মতো। আন্টি কিন্তু আজকে একটা নতুন ডায়লগ দিয়েছে, চোরের মায়ের ডাঙ্গর গলা। আজ কালকে থেকে আমি এটা এটা ধরে ডাকবো, চোরের মায়ের ডাঙ্গর গলা ওয়ালি তনি আফা। এখন যাই হোক, কাঁদলাম, এখন হাসলাম। না আন্টি, আমার অনেক খারাপ লাগতেছিল এবং কান্না পাচ্ছিল যে আসলে লোকটা হয়তো গুছিয়ে কথা বলতে পারতেছিল না, কারণ উনি প্রফেশনাল না। আর উনি কিন্তু আমাদের সাথে লাইভ করেনি, ওনার মতো করে ওনার পেজ থেকে লাইভ করেছে। আর সানভীর বয়স মাত্র 12 বছর, হ্যাঁ 12.5 বছর, আমার ছেলের বয়সী। সানভীর যে বয়স, এই বয়সে সানভি এত কথা কখনোই বলতে শিখে নাই, এগুলো হচ্ছে ওর মায়ের শিখানো কথা। এই বয়সের একটা মেয়ে কখনোই এভাবে কথা বলতে পারার কথা না, এগুলো ওর মায়ের শিখানো কথা। ভদ্রলোকের বর্ষাও তো, শোনো মৌ, বর্ষাও তো এরকম, দুই বাপের দুই সন্তান, দুই জায়গা থেকে দুই সন্তান নিয়েছে। ওরা কিন্তু কখনই সন্তান, যে ওই যে ওর সানভীরের বাবা বললো না যে চিরুনিরা পর্যন্ত মায়ে কোনোদিন চুলে লাগায়নি, ওরা তো সন্তান খালি জন্ম দিছে, কিন্তু মায়া তো কখনো করেনি। ওরা সন্তান জন্ম দেয় সিম্পাতি নিতে মানুষের। বাচ্চারা যেটা বর্ষার বাচ্চা, আমি যখন বর্ষার বাসায় গেলাম, বর্ষার ছেলেটা তুমি দেখলে মনে করবা যে অপূর্ব সুন্দর, এরকম শিশু 10 জনও জন্ম দিতে পারবে না, এত সুন্দর সন্তান। সেই সন্তান কান্না করতে করতে ধাকাইতে ধাকাইতে ওখানে ঘুমিয়ে পড়ে, তবু ওই মা কখনো দরজাটা খুলে দেয় না। আমি বলছি যে আমি তো এখানে আছি, আমি কোলে নেই, বা খুলে দাও। বলছে না আন্টি, ওইটা করা যাবে না, ওটা করলে তো আমি তো জড়ায় যাবো ওর সঙ্গে, আমি তো কালকে তাহলে বেরোতে পারবো না। তাহলে এগুলো নারী জাতির কলঙ্ক, মা জাতির কলঙ্ক। এরা মালিক বানানোর জন্য, সেই সাথে মানুষের সিম্পাথি কামানোর জন্য, এটাই হচ্ছে এদের কাজ। এই জন্য বাচ্চা আর টনি তো লাইভ টাইপ করে, নেশা করে, ড্রিঙ্কস করে, ক্লাব ঘুরে, বাড়িতে যায় সবসময় 3টা 4টায়, সে বলে সারা রাত আমি অফিসে লাইভ করি। আরে বাবা, সারা দুনিয়ার মানুষ কি বিজনেস করে না? সারা দুনিয়ায় কোনো উদ্যোক্তা নাই? তারা সারা রাত বাইরে লাইভ করে, তারপরে তাদের জীবন চলে। হ্যাঁ, কতটা জঘন্য মহিলা নিজের সন্তানের বাবার চরিত্রে আঙুল উঠালো, নিজের মেয়েকে জড়িয়ে। আখি, ওর তো সম্মান নাই, ওর তো কোনো সম্মান নাই, ও তো এটা করবেই, যে বলে ব্যাড টাচ, বাবাকে নিয়ে কথা বলছে, এটা ওনার অনেক লাগছে। ও আচ্ছা, আপন জন্মদাতা বাবা ব্যাড টাচ করবে, আর ওই যে ওর ভাতার যে রাসেল চোরা, সে ব্যাড টাচ করবে না ওর মেয়েকে। ভদ্রলোকের কথাগুলো অনেক খারাপ লাগছে, আমার চোখে পানি চলে আসছে। সে এখনো নেচে নেচে লাইভ করতেছে। নেচে নেচে লাইভ করবে না, সে নেচে নেচে লাইভ করে সবাইকে বুঝাতে চাচ্ছে আমি স্ট্রং আছি, আমি শক্ত আছি, আমার কিছুই হয় নাই, এটা বুঝাতে চাচ্ছে। আসলে তার পায়ের তলার নিচে মাটি এরকম হয়ে গেছে। নাই,
মৌ আপু, চিঠিতে তোমার নাম লেখা কেন একটু বলো প্লিজ। আমি সেই চিঠিতে ছিলাম। না, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শোয়েবের বোন আর কি। শোয়েব ভাইয়ের বোনের নাম মৌ, আমার নামও মৌ, এই জন্য মৌ নামটা লেখা। আমি আসলে সেই মৌ না, আমি কিশোরগঞ্জের মৌ না, আমি সিরাজগঞ্জের মৌ। গঞ্জ মিল আছে অবশ্য, গঞ্জে গঞ্জে মিল আছে। আমি হলাম সিরাজগঞ্জের, ওটা কিশোরগঞ্জের। শোয়েব ভাইয়ের বোনের নাম হচ্ছে মৌ, অ্যাকচুয়ালি তাকেই মেনশন করা হয়েছে চিঠিতে। তো চিঠি দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তনি আগে থেকেই খারাপ। সানভীর বাবা বলেছে রাসেল চোরাকে বিয়ে করাকে পর থেকে সানভীকে তার বাবার থেকে দূরে সরানো হয়েছে। স্বাভাবিক, কারণ তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। লন্ডন নিয়ে যেয়ে তো তাকে, বুঝো নাই, রাসেল চোরা প্ল্যান হচ্ছে টনির ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে একটা এজেন্সি বাংলাদেশে প্রতিষ্ঠা করা, যে এজেন্সির মাধ্যমে মানুষকে লন্ডন নেওয়ার নাম করে মানব পাচার হবে, বিশেষ করে টিনেজ মেয়েরা যাদের বয়স 14-15 থেকে 20-এর মধ্যে। কতটা নষ্টি হইলে বাবা মেয়েকে নিয়ে খারাপ পোস্ট সোশ্যাল মিডিয়াতে দেয়, মানে ওর টার্গেট এতটাই, যত খারাপ ভাবে নিজেকে প্রেজেন্ট করবে তত ভাইরাল হবে। আজকে লাইভে বলছে কালকে ফেসবুকে রিচ ডাউন ছিল, আজকে নাকি ভালো রিচ ফেসবুকে, একটু আগেই বলছে এই কথা। সেটাই ওর কথা, কি যে ওকে রাসেল চোরা শিখাই দিছে কথাটা, আমি শিওর, যে হচ্ছে তুমি ব্যাড টাচ নিয়ে কথা বলো, কারণ এটা সেনসিটিভ ইস্যু, এটা নিয়ে আদালতে যেতে পারবা। আদালতে যদি মেয়ে দেয়, স্টেটমেন্ট দেয় যে হচ্ছে আমি বাবার কাছে গেলে বাবা আমাকে ব্যাড টাচ করে, তাহলে আদালত আর ওর বাবার কাছে মেয়েকে দিবে না। এটা রাসেল চোরা শিখাই দিছে। আচ্ছা, এখনো সে বড় গলায় কথা বলতেছে। মৌ আপু আর আন্টি টনির গলা চেপে ধরেন, সোহেল শাহিদা। ওর গলা এমনি চেপে গেছে, আর ধরতে হবে না। লাইভে বড় গলায় কথা না বললে ওকে কালকে পুলিশ শিং ধরবে। মাছের কাটা গলা ফুটছে। হলু সাংবাদিক কি করতে পারে? হলু সাংবাদিক বলে যে রাতেও ঘুমাতে দেব না, দিনেও ঘুমাতে দেব না, বললে যে পা দিবে। আচ্ছা, বর্ষা কি একজন করে? বলেছেন রাতের দিনে সানবীর কাটে। বাবাকে বলেন সানবীর জন্য কাস্টডি অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপি ইউকে এম্বাসিতে দিলে আর কোনো অবস্থাতেই ভিসা দেবে না, আর মা সেকেন্ড বিয়ে করলে বাবা কাস্টডি পাবে। এইটা আমি ভাইয়া, শোয়েব ভাইয়া, আপনি যদি আমার লাইভ দেখেন, আপনি পার্সোনালি কারোর সাথে কথা বলতেছেন না অনেক আগে থেকেই, সেটা আমি অন্তত ভালো করে জানি। আপনি পার্সোনালি কারোর সাথে কথা বলেন না, অন্তত এই বিষয়টা নিয়ে। অন্য কারোর সাথে বলেন কিনা জানি না, আমার সাথে বলেন না। আমি অনেকভাবে ট্রাই করেছি, আপনি বলেননি কোনোভাবে। আপনি বলেছেন আমি এইসব বিষয়ে কথা বলবো না, আজ পর্যন্তও বলেননি। আমি অনেক আগে আপনাকে নক করেছিলাম, আপনি বলেননি। আমি লাইভলি সত্যি কথা বলছি। তো যদি আপনি আমার লাইভ দেখে থাকেন ভাইয়া, আমি বলবো আপনি হচ্ছে আদালতে হোক, যেখানে হোক, আপনি আপনার মেয়ের কাস্টডির জন্য আবেদন করেন এবং সেই আবেদন কপিটা ইউকে এম্বাসিতে জমা দিয়ে রাখেন। এই কমেন্টে যে ভাইয়াটা লিখেছেন উনি জানেন, এটা জমা দেন, আপনার মেয়ের ভিসা হবে না। আর মেয়ে, আপনার যে এক্স ওয়াইফ সানভিজ বাই তনি পাঙ্গাস মাস মুখী আফা, হাঙ্গাওয়ালি আফা যেহেতু বিয়ে করে ফেলছে, সো সে আর কাস্টডি পাবে না। আর আপনার মেয়েকে দিয়ে সাক্ষী দেওয়া হবে তো ব্যাড টাচের কথা, সে এখন আন্ডার 18, তার সব কথাই গ্রহণযোগ্যতা পাবে আমরা না। আছি না, আপনি তো ভয় পান কেন? আমরা হ্যাঁ, আছি না, আমরা সংবাদ আমরা তো সম্মেলন করবো, আছি, আমরা সারা বাংলাদেশকে সংবাদ ডাকবো। সম্মেলন করব, পারবে না রে আমরা ভাই, দরকার পারবে হলে না। পল্টনে ছোট দাঁড়াবো। সাথে আমাকে একটা ভাইয়া একটা কথা বলেছিল যে আপু, আমি জানি যদি এইবার তনিকে আপনারা না ভালোভাবে ধরতে পারেন, আপনার অবস্থা এতটাই খারাপ হবে, আপনার সারা জীবন জেল খাটতে হতে পারে। আমাকে বলছে একটা ভাইয়া যে যদি তনি এবার না ধরা পড়ে বা তনিকে যদি সাজার আওতায় না আনা যায়, যদি ফসকে যায়, তাহলে মৌ আপুর অবস্থা সবার আগেও খারাপ করবো। এত নোংরা ভাবে কথা বলছে, আমাকে ভয়েস শোনাইছে যে আমাকে 7 হাত মাটির নিচ থেকে ও তুলে নিয়ে এসে নাকি থ্যাতলাবে, এরকম বলছে। আমি কিন্তু এগুলো আপনাদেরকে বলি না, আমি প্রয়োজন মনে করি না, আমি আজকে বলতেছি। তো আর পৃথিবীর আর কেউ না দাঁড়াক, আমি অন্তত পল্টন ইয়েতে কোথায় যেন প্রেস ক্লাবের সামনে একটা মোমবাতি নিয়ে দাঁড়াবো মৌয়াপুর জন্য। তো শোয়েব ভাই, আপনাকে বলছি আমরা প্রেস ক্লাবে যাব, আমরা সংবাদ সম্মেলন করব, আপনি ভয় পাবেন না, আপনি আপনার মেয়ের কাস্টডি চান। আমার আর আকাশ নিবিড়ের যুদ্ধটা হচ্ছে তনির টাকা পাচার এবং কালো টাকা সাদা করার বিরুদ্ধে, মানি লন্ডারিং এর বিরুদ্ধে। আর আপনার যুদ্ধ আপনার মেয়েকে ফিরে পেতে। আমরা আপনাকে হেল্প করব সর্বাত্মক, ইনশাল্লাহ। আপনি জাস্ট
স্ট্রং থাকেন। আর সোশ্যাল মিডিয়াতে যে কমেন্ট গুলো মানুষ করতেছে এগুলোকে পাত্তা দিবেন না। যে ব্যাড কমেন্ট গুলো সেগুলো তনির পাতানো লোকজনকে দিয়ে করায়। তনির যেহেতু অনেকগুলো শোরুম যেখানে ছেলেমেয়েরা জব করে ওদের ফেক আইডি দিয়ে এই কমেন্ট গুলো করে, বাজে কমেন্ট গুলো আপনাকে মানসিকভাবে হ্যারেজ করবে, মেন্টালি উইক করবে। এই কমেন্ট গুলো আপনি এই কমেন্ট গুলো দেখবেন। আপনি জানেন আপনি যথেষ্ট জেন্টাল একজন মানুষ, আপনি জানেন। তারপর আমি বলবো আপনি স্ট্রংলি আপনার মেয়েকে ফিরে পান। কারণ একটা সময় আপনার মেয়ে বলবে যে বাবা আমি তো তখন আন্ডার 18 ছিলাম, ইম্যাচিউর ছিলাম, তুমি কেন সঠিক স্টেপটা নাওনি। অ্যাজ এ সন্তান হিসেবে এটা বলবে, আপনি শিওর থাকেন। আর যদি আপনি এখন সঠিক স্টেপ নিতে পারেন আপনার মেয়ে এক সময় বলবে হ্যাঁ বাবা আমি তখন ইম্যাচিউর ছিলাম, ভুল করেছি, কিন্তু তুমি বাবা হয়ে আমার মাথায় ছায়া হয়েছিল। তো আমি বলবো শোয়েব ভাই আপনি ভেবে দেখবেন। মো আপু আই থিঙ্ক আপনিও লাইভ দেখবেন আমাদের, আপনি ফুপি হিসেবে আপনার ভাইয়ের পাশে এইভাবে থাকবেন, এই যে আকাশ নিবিড়ের বোন যেমন তাকে সাপোর্ট দেয়। সানজিদা মহিলাটার কি সমস্যা, উনি তনিকে সাপোর্ট করে আর বর্ষার বেলায় তো অনেক রসিয়ে রসিয়ে কথা বলছে। জান্নাতুল ইয়াসরা, সানজিদাও হয়তো 12 ভাতারির দলে নাম লেখাইছে, হইতে পারে। বুঝো নাই ব্যাপারটা, টাকার গন্ধ পাইলে টাকার লোভ কিন্তু সব মহিলা সামাল দিতে পারে না, সব মেয়ে টাকার লোভ সামাল দিতে পারে না। টাকা, টাকার গন্ধ আর টাকার নেশা মদ জুয়ার থেকেও বেশি নেশা, এটা সবাই সামাল দিতে সানজিদা পারে না। শোনো মৌ, সানজিদা জি আগে তো বর্ষারে একে ধুয়ে দিছে, তন্নিরে সাপোর্ট করে। বর্ষার চেয়ে তো 4 গুণ খারাপ তন্নি। ঠিক এখানে কোনো তন্নি তো রহস্য আরো আছে, এইখানে কোনো রহস্য হ্যাঁ? আছে, অবশ্যই ওর কোনো টাকা রহস্য থেকে আছে। আমার ইয়ার বর্ষার টাকা নাই, আচ্ছা বর্ষার আমি টাকা তো বলি খায় ফেলছে। মা, আমি বলি সে হ্যাঁ হচ্ছে যে সঞ্জিতা হচ্ছে যে সে কি না কি আমি জানি না, আমাকে যতগুলো তথ্য দিছে যে টনিকে নিয়ে সবগুলো ভুল তথ্য, এবং হচ্ছে যে উনি জানে না যে বর্ষার চেয়ে দ্বিগুণ খারাপ এই হচ্ছে যে তন্নি টনি। আল্লাহ তার তন্নি হৃদয়ের দান টনি করুক, ঠিক আছে। দ্বিগুণ না উনি 10 গুণ, আমার মাধ্যমে 10 আমার গুণ। মাধ্যমে আমি তাকে লাইভে নিয়ে এসেছি, আমি তাকে পরিচিত করাইছি, যেখানে আমি প্রমাণ, আমি আমি যেখানে হচ্ছে যে আমি যেখানে 133 পৃষ্ঠা নিয়ে এসে রেডিও আছি, সে আমার সাথে চ্যালেঞ্জ করে, দেখছিস? ঠিক আছে, ওই মহিলা হয়তোবা তার বিবেক হারায় গেছে, আল্লাহ হিদায়াত দান করুক। 133 পৃষ্ঠা আমার কাছে, আমি এগুলো এখনো দেইনি, কেবল সানবীর বাবা সে একবার কাঁদছে, আল্লাহর আরশ কাঁপছে, এই মহিলাকে আল্লাহ হিদায়াত দান করুক। ফাহিম আসবে, হিয়া আসবে, তনির মা আসবে, তনির এই মেয়ে কথা বলবে, রাসেল চোরা কথা বলবে, সবাই তনির বিরুদ্ধে লাইভে কথা বলবে। দিশা আকাশ আসবে, নিবিড় গতকালকে কি বলছিল, দিশার মা আসবে, নইলে দিশার মার তো কি করব, আমরা তো বলে দিছি না দিশার মাকে ল্যাংটা করব আমি ফেসবুকের মধ্যে। আকাশ নিবিড় করবে কিনা সেটা ওর ব্যাপার, আমি মৌ করব ল্যাংটা ফেসবুকের আমি যখন মধ্যে। শোনো বউ, আমি একটা কথা বলি, আমি যখন সাংবাদিকের রূপ ধারণ করি আমি আমার মাকে হুম, চিনি না, জিজ্ঞেস করো। সেটাই সেটাই। সো যারা যারা যাদের কাছে মানে প্রমাণ আছে সমস্ত কিছু নিয়ে সবাই আসবে। আকাশ নিবিড় গতকালকে লাইভে একটা কথা বলছে না, তনি যে পরিমাণ পাপ করছে ওর 100 বার কথা, সেটা হতে হবে। এখন আর আগের মতো চ্যাটাং চ্যাটাং করে না, গলা চেপে চেপে কথা বলে। মিলি আক্তার, ওই যে আন্টি বললো একটু আগে গলায় শিং মাছের কাটা ফুটেছে। মৌ সুলতানা হলো শিং মাছের এক পাশের কাটা, আকাশ নিবিড় হলো আর এক পাশের কাটা, দুই কাটার গলায় আটকে গেছে। আর আন্টি সামনে থেকে বলতেছে চোরের মায়ের ডাঙ্গর গলা। আল্লাহ, কি বলে ও, 1 নাম্বার অশিক্ষিত, ওর কাছে মেয়ে সেফ না, ওর বাবার কাছে সেফ। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, কোনো সৎ বাবা আপন বাবা হয় না। নিজে জানি সানভি নিজের বাবার কাছে থাকুক, সানভির হয়তো এখন বুঝতেছে না, পরে বুঝবে। সানভি তো একটা ছোট বাচ্চা, কিভাবে বুঝবে বলেন? সানভি ক্লাস 4-এ পড়ে, সানভির বয়স অনলি 12। সানভি কি ভালো মন্দ বুঝে? সানভিকে আমার আমার সানভি 14 সালে জন্ম, আমার ছোট ছেলে ওর থেকে একটু ছোট, আমার ছেলেকে এখনো ভাত খাওয়াই দিতে হয়, না হলে সে খাবার খেতে পারে না ঠিক মতো হাতে তুলে। সানভির মা সানভিকে রেখে রেখে বাইরে ঘুরছে দেখে সানভি একটু বেশি ম্যাচিউরড হয়ে গেছে। আমাদের ছেলে বাচ্চা এখনো উঠায় ভাত খেতে পারে না। তো সেই সানভি এত বড় বড় কথা বলে বাবাকে, বুঝতেছেন যে মা কি শিক্ষা দিচ্ছে তার মেয়েকে? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে টনি তার পাপের ফল পেতে শুরু করেছে, টনির সাম্রাজ্য ভেঙে পড়েছে। টনি এখন যেটা করবে, মিথ্যাবাদীদের যেটা প্রধান হাতিয়ার থাকে, ওই যে বলে চোরের মায়ের ডাঙ্গর গলা, মিথ্যাবাদীদের হাতিয়ার হচ্ছে গলা, গলার জোরে তারা টিকে থাকবে। যে বর্ষা চৌধুরীর দেখেন না, সাপড়ি
বর্ষা চৌধুরী আফা দেখেন না লাইভে এসে এখনো কান্দে কান্দে তাও ভাব করে কথা বলে যে এদের না কয় যে কি যে এই যে আমাদের সিরাজগঞ্জের ভাষায় একটা কথা আছে যে কেমন করে যেন বলে আন্টি আপনারা তো জানার কথা গাইবান্ধার মানুষ একই তো কিরকম করে যেন কয় যে কয় ছায়াতেই আছি লাস্টের কথা হচ্ছে ছায়াতেই আছি আন্টি জানে বেহায়া বেহায়া কয় আমি ছায়াতেই আছি আচ্ছা আমরা সত্যের পাশে কথা বলি আমাদের সময় নষ্ট করে আপনাদের পাশে থাকি লাইভ দেখি অনেক মূল্যবান সময় নষ্ট হয় সব কষ্ট সার্থক হয় যেদিন ছাত্রীদের বিচার দিবালোকের সামনে হবে অলরেডি হচ্ছে শেষটা দেখতে চাই রুনা সরকার ইনশাআল্লাহ রুনা আপু দেখতে পাবেন আমি মনে করি কি এই যে বর্ষা যখন এখন দিনে রাতে কান্না করে এটা ওর সবচেয়ে বড় বিচার এর থেকে মানে আল্লাহর দেওয়া বিচারটা সবচেয়ে বড় বিচার এখন যে হয়তো খাটবে না হ্যাঁ টনি বলছে সে এত বাংলাদেশি দামি মানুষ যে এত মানুষ তাকে নিয়ে আলোচনা করছে সে জানতোই না নাজমানি তো ওই যে বেহায়ার পাশা দিয়ে ঢুইকা উপর দিয়ে বাড়াইতেছে তাও বেহায়া কয় আমি ছায়াতেই আছি এটা হচ্ছে বেহায়াদের কাজ ও যে বেহায়া এছাড়া আর কি বলবে ও এতটাই দামি মানুষ যে ওকে সবাই থু দিতেছে থু ও কমেন্ট বক্স বন্ধ করে রাখে কেন ওর প্রোফাইল ও বোঝেই না বুঝেই না আন্টি একটা ফিডার কিনে দিয়েছেন তো তনি রে নালে পার্সেল করে পাঠায়েন আচ্ছা আমি তনির লাইভ শুরু থেকে দেখতাম বাট তখন বলতে শুনেছি সানভীর বাবা পরিবারের সবার সাথে তনির সম্পর্ক ভালো এবং তনি নিজে বলেছিলেন যে তনির নিজের বনিবনা হয়নি তাই ছেড়েছিল তাহলে এখন কেন বলে ব্যাড টাচ করে কত বড় জঘন্য হলে বাবা মেয়ের সম্পর্কে তনি এমন কথা সোশ্যাল ভাবে প্রকাশ করেছে তাহলে তো ফাহিমকে নিয়েও সে ব্লেম দিছে এবার কি করবে এই তনি তার গলার জোর কমেছে এবং সে আতঙ্কিত থাকে এটা তার ভিডিওতে বোঝা যায় পাঙ্গাস মাছ মুখী আফা কমেন্ট গুলো শুনেন আপনার চেহারায় বলে দেয় আপনি ভয়ে আছেন আপনার চেহারা বলে দেয় আপনার গলায় শিং মাছের কাটা ফুটেছে ঠিকই আছে আকাশ নিবিড় শোয়েব ভাইয়ের বোনের নাম মৌনা দ্যাট মিনস ননদিনী রায় বাঘিনী ঠিকই আছে ওরে বাঘ হয়ে আমি ওরে করব ঠিকই আছে পারফেক্ট হয়েছে সম্পর্ক সমীকরণটাও সেম আপু সাপ্রিকে কমেন্ট করেছিলাম প্রত্যেকটা কথায় কথায় লাইফ সেভার বলে বিউটি প্রোডাক্ট কিভাবে লাইফ সেভার হয় আল্লাহ সারা পৃথিবীতে কেউই লাইফ সেভার না নিজের তো ইমান নাই মানুষেরটা নষ্ট করতেছে এই জন্য আমাকে ব্লক করে দিছে এই মহিলা কোনোদিনও ভালো হবে না কি পাশে না বর্ষার কথা বলতেছেন অ্যাকচুয়ালি আপু যার যতদিন হায়াত আছে রিজেক আছে না খেয়ে মরবে না এবং হায়াত থাকতে মরবে না তো হয়তো খেয়ে বেঁচে থাকবে এই জায়গাটা ঠিক নাই জানেন এটা আল্লাহর বিচার ওর যা সাজা বর্ষার পেয়ে গেছে এবার বর্ষা যেটা হবে সেটা ও আবার নাচবে গাইবে বাট এই জায়গাটা ওর ঠিক হবে না এরা ভালো হয় না কারণ কি এরা হচ্ছে এদের রক্ত এদের ভালো করতে গেলে কি করতে হবে জানেন পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে হবে অনায় অপরাধ জড়ানো প্রতিটা এরা চাইলেও সেরে আসতে পারবে না আপনারা বাংলা না যে আন্ডারওয়ার্ল্ডে একবার ঢুকলে আর বের হওয়া যায় না এদের ব্যাপারটা এরকম লতানো পেঁচানো জড়ানো চাইলেই ওরা এগুলো থেকে বের হতে পারে না মৃত্যু ছাড়া উপায় নাই মৌ আপু তনি পরক্রিয়া করে নাই পরক্রিয়ার রানী ওর পরক্রিয়ার ব্যাপারটা আমি প্রথম থেকেই বলতেছিলাম যে ও পরক্রিয়া করছে মৌ শোনো তনির শরীর এমন কোন লোক নাই সে দেখেনি এরা এতটাই বাজে এতটাই নোংরা ওর শরীরে এমন কোন লোক নাই তো দেখেনি লোক নাই দেখে নাই মানে রিক্সাওয়ালা জুতাওয়ালা মুচি চামড়াওয়ালা দারোয়ান কেউ বাদ নাই কেউ বাদ নাই এরা সবার কাছেই সব এরা টাকার বিনিময়ে সবার কাছেই সব হ্যাঁ টাকা ছাড়াও কোন কাজ ছাড়ার জন্য এদের কাজ একটাই অস্ত্র একটাই নিজে সাপড়িও মনে করে যে টাকার কাজ ওই দিয়ে করে এই মহিলা বলে সানভীর বাবা নাকি মেয়েকে মুখে আনতেও লজ্জা লাগে তাহলে লন্ডন গিয়ে 3 নম্বর স্বামীর কাছে মেয়েটাকে কি করে নিরাপদ
আমি ওই লোককেও খারাপ বলছি না, শুধু ওই মহিলার কথাই যুক্তি দিলাম। মায়ের চাল চলতি যদি ভালো হয়, মেয়েও ভালো হয়, কিন্তু এই মহিলার অশালীন চাল চলতিও বিশ্রী পোশাক অমানুষ। আচ্ছা, অশোকে মানুষজন অতিষ্ঠ তন্নি তাবাসুম। অ্যাকচুয়ালি আপনি যেটা বলতেছেন আপু, যে সানভি তার বাবাকে ব্লেম করেছে, তুমি কেন ফেসবুকে আসলা, তুমি কেন লাইভে আসলা, তুমি কেন এভাবে কথা বললা। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে তনি লাইভে এসে তো মানে খারাপ ভাবে চলাফেরা করে, এটা নিয়ে সানভি কেন তার মাকে প্রশ্ন করে না? কারণ সানভি তার মায়ের কাছ থেকে গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল পাচ্ছে, লন্ডনে যাওয়ার স্বপ্ন দেখছে। যে কোনো ছোট বাচ্চা তাদের কি চাই? দামি চকলেট চাই, দামি একটা পুতুল চাই, একটা ঘুরতে যাওয়ার জায়গা চাই। সানভির বয়স অনুযায়ী তার মা সব দিতে পারতেছে, তার বাবার ওই হয়তো এতটা সামর্থ্য না। আর এই জায়গাটাকেই টনি পুঁজি করে মেয়েটাকে দিয়ে তার বাবার সাথে খারাপ সম্পর্ক করাচ্ছে। কারণ খারাপ সম্পর্ক না করালে তো রাস্তা চোরার কাছে বিক্রি করতে পারবে না মেয়েটাকে। এটা ওর পাবে। পক্ষে সেই সব, আচ্ছা ফার্স্ট টাইম টনি মেয়েটার ভিডিওগুলো দেখতাম, ভালোই লাগতো, কিন্তু দিনে দিনে টনি মেয়েটার অহংকারী কথাবার্তা, ছোট ছোট ড্রেস পরা দেখে ওনার প্রতি রুচিটাই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে উনি সাদাত রহমান মারা যাওয়ার পরে একটা বছরও ওয়েট করতে পারলো না। কেমন মেয়ে উনি, এই বিষয়টা আমার খুব খারাপ মনে হয়েছে। একটা নারী হয়ে এতটা অধৈর্য কিভাবে হয় বুঝি না। আমিও একটা মেয়ে, স্বামী ছাড়া 5 বছর আছি, একটা মেয়ে নিয়ে জীবনযাপন করছি, কিছু তো হয়নি। আর উনি বিয়ের জন্য পাগল বুঝলাম, তাই বলে স্বামী মারা যাওয়ার পরই আর একটা বিয়ে করতে পারে? সুরাতুল, যাই হোক আপু, ওর তো সুরাতুল ফাতিহা সিরাত আপু, ওর তো এগুলো বিয়ে না আপু, এগুলো হাঙ্গা বলে, বুঝছেন? এগুলোকে বিয়ে বললে বিয়েকে অসম্মান করা হবে। ও যে স্বার্থের জন্য বিয়ে করে, আর ও তো আগের থেকেই পরকিয়া করে। ওর পরকীয়ার ফিরিস্তি অনেক অনেক। ও ধরেন আমার মনে হয় 10-12 বছর বয়স থেকে প্রেম করে এই মেয়েটা, আমি যতদূর শুনছি। ওর পক্ষে সেই সব দালাল কমেন্ট যুক্তি দেয় যারা ভাতার রেখে ল্যাংটা হয়, আর তাদের বাপ তাদের ব্যাড টাচ করার অভিজ্ঞতাও তাদের আছে। নাজমা নিতু আপু, এই কথাটা না আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা, যে কোনো বাবা তার জন্মদাতা মেয়েকে ব্যাড টাচ করে। যদি কোনো বাবা করে থাকে সে হচ্ছে জানোয়ার, সে কখনোই মানুষ না। তবে শোয়েব ভাইকে দেখে আমার এখন এরকম, টনি এই কথাটা বলছে জাস্ট আইনের কাছে দাঁড়াবে, যেন হচ্ছে রাসেল চোরা এটা শিখাই দিছে যে তুমি এটা নিয়ে কথা বলো। কারণ এই জায়গাটাতে রাসেল চোরা একবার জেল খাটছে, ও জানে এই জায়গায় আইন অনেক সেন্সিটিভ। সো মেয়ে যদি এটা বলে তাহলে ও আর কাস্টাডি পাবে না, মানে ওর বাবা আর কাস্টাডি পাবে না। এই জন্য এই কথাটা ইচ্ছা করে উঠাইছে, এই কথাটা ইচ্ছা করে উঠাইছে। ওটা আমরা আছি না, কেন আমরা কি মরে গেছি না? না টনিকে বলেন, আপনাদের যারা যুক্তি দেন টনির পক্ষে, টনিকে বলেন আমাদের এই বিষয়গুলো নিয়ে এসে লাইভে কথা বলতে এবং প্রমাণ দেখাতে। তার সানভীর বাবার সাথে যে সানভীর সম্পর্ক খারাপ, বা সানভীর বাবা টাকা নিছে, বা সানভীর বাবা হচ্ছে ব্যাড টাচ করছে, এগুলোর প্রমাণ দিতে। কোথায়, কখন, কিভাবে ব্যাড টাচ করছে প্রমাণ দিতে বলবেন। আচ্ছা, আপু সাপরিকে কমেন্ট করেছিলাম প্রত্যেকটা কথায় কথায় লাইভ সেভার। আচ্ছা, এটা পড়েছি পাশা ইভান আপু এটা বল, একবার এটা পড়েছি, বল, এটা পড়ছি তো। এটা না। আমি টনির লাইভ শুরু থেকে দেখতাম, বাট তখন বলতে শুনেছি সানভীর বাবার পরিবারের সাথে টনির ভালো সম্পর্ক, এবং টনি নিজে বলেছিলেন যে টনির নিজের না না, এটাও পড়ছি। আচ্ছা হ্যাঁ, টনি লাইভে আগে একটা একটা সময় বলতো যে সানভি হচ্ছে তার বাবার বাড়িতে যায়, তার বোনদের জন্য গিফট নিয়ে যায়, বিভিন্ন গিফট নিয়ে আসে, তাদের সাথে আমাদের খুব সম্পর্ক ভালো। এগুলো ছিল সিম্প্যাথি নেওয়ার একটা ব্যাপার, এগুলো ছিল জাস্ট মানুষ লোক দেখানো। অথচ সে টকশোতে বসে বলতো যে কম বয়সী ছেলেকে বিয়ে করে দেখেছিলাম, আমার জীবনটা সে কন্ট্রোল করতো, আমার খাওয়া কন্ট্রোল করতো, আমার পড়া কন্ট্রোল করতো, এগুলো তো সে বলেছে। সে ইয়াবা খেয়ে এক এক সময় এক একটা বলতো, সে কি বলতো নিজেও জানে না, নিজেও ভুলে গেছে, বাট মানুষ তো সব রেকর্ড করে রেখে দিছে। সানজিদা মহিলাটার কি ভাব তাহলে? সে বর্ষার ব্যাপারে যা বলছে সব মিথ্যা, টনিকে ট্যাগ করে উল্টাপাল্টা পোস্ট দেয়, সব প্রমাণ দেওয়ার পরও। দেখ আপু, দিতে যান, দিতে থাকুক, দিতে দেন। সত্য আজীবনই কারণ সত্য, কে কি বললো সে সত্য যায় আসে না। আজীবনই সত্য, মিথ্যার সাপোর্টার বেশি, এটা তো আমাদের নবী বলে গেছে যে মিথ্যার সাপোর্টার। তো এখন তার বাবাকে এইসব নোংরা কথা বলে মামলা দিবে যাতে সানভিকে লন্ডন পাঠাতে পারে। হ্যাঁ, এই জন্য রাসেল চোরা ওরা শিখাই দিছে যে এটা নিয়ে কথা বলো। এখন ও হচ্ছে মানি লন্ডারিং করছে, এই বিষয়টা যেন ধামাচাপা পড়ে।
পাঙ্গাস মাছ মুখী আফা, তোমার মানি লন্ডারিং এর ব্যাপারটা ধামাচাপা আমি আর সাংবাদিক আকাশ নিবিড় হতে দিব না। তোমাকে খোলস থেকে বের করে আনা হবে, ডোন্ট ওয়ারি বেবি। আচ্ছা ভাই, সাদাত রহমান বেঁচে থাকা অবস্থায় সানভীর বাবার উচিত ছিল কথা বলার। সানভীর বাবা কেন কথা বলবে তখন? তখন তো সানভি নিয়মিত তার বাবার সাথে কথা বলতো, যাতায়াত করতো। সানভি তো তার বাবার সাথে যোগাযোগ বন্ধ করছে রাসেল চোরাকে বিয়ে করার পরে। তনির চেহারায় চোরের ছাপ পড়ে গেছে। চোরের ছাপ পড়বে না, আরো ছাপ পড়বে আপু, আর 2-4টা দিন যাইতে দেন। বলছি না আমরা 16ই ডিসেম্বরের আগে ওর পতন করব, আমরা বিজয় হব ইনশাল্লাহ। তনির কাছে সবাই খারাপ, ফাহিম সমকামী আর মেয়ের বাপকেও ছাড়লো না। এই তনি মনে হয় এখন থেকে তনি পীর সাহেবা হয়ে গেছে। রুনা আক্তার, হ্যাঁ সেটাই ফেসবুকে সবাই বলতেছে, ফাহিম খারাপ, মৌ সুলতানা খারাপ, আকাশ নিবিড় খারাপ, সাদাত রহমান চিটার, ভুয়া দলিল করে গেছে, তারপরে অমুক বারিশা হক খারাপ, অমুক খারাপ তমুক খারাপ, খালি উনি হুজুর সাহেবা। সবাই বলতেছে এটা আজকে। আজকে নতুন খবর হলো রাষ্ট্রপতির মেজর ছেলে তনি যার রক্ষিতা হিসেবে কাজ করে সেই তুহিনের সহযোগী সহচর সবুজ 2018 সালে আকস্মরণ করেছে। বিষয়টা কি রহস্যজনক মনে হয় না? আকাশ নিবিড় জার্নালিস্ট, 2018 সালে তুহিনের সকল অপকর্মের রাজ সাক্ষীর আর 19 সালে তনি বিয়ে করলো। কি বুঝলা আকাশ? কি বলছিলাম? যে নায়ক আছে একটা, এই গল্পের একটা নায়ক আছে। নায়ক মানে সিনেমার নায়ক না, বুঝছো? জীবন নাটকের থেকেও নাটকীয়। তনির গল্পটা নাটকের থেকেও নাটকীয়। আমি বলছি এশিয়া মহাদেশে কোনো মেয়ে ক্রিমিনাল নাই যতটা ক্রিমিনালি এই তনি করেছে। আমাকে কিন্তু ওই ভাইয়াটা এই কথাও বলছিল, আপু সামারিটা মিলান। আপনি তনির মানে আগের হাজবেন্ডকে ডিভোর্স দেওয়া থেকে শুরু করে 2025 সাল, এই 17-18 সাল থেকে শুরু করে 25 সাল, আমি বলছিলাম আন্টি একটা লাইভে এই কথাটা, যে এই 7-8 বছরের সামারি তোমরা বের করো। আচ্ছা বোন মৌ, আমি কারো পক্ষে বিপক্ষে না, আমার শুধুমাত্র একটা বিষয় সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, ব্যাড টাচের কথাটা যখন উঠে এসেছে। এই কথাটা লাইভে বলতে গিয়ে আজ শোয়েব ভাইয়ের চোখ থেকে টপ টপ করে পানি ঝরেছিল, আর বলেছিল তনি একটা ন্যারো মাইন্ডের হয়ে গেছে। এই কথা তনি কিভাবে বলে? শোয়েব ভাই এই কথাগুলো বলেছিল আর কাঁদছিল। এটা সত্যি কতটা কষ্টের হলে একটা বাবা এরকম অঝরে কাঁদে। ওই যে আকাশ নিবিড় একটু আগে একটা কথা বললো যে একটা ছেলে যদি কাঁদে আল্লাহর আরশ কাঁপে। আপু এই কান্নার প্রতিটা ফোঁটার প্রতিদান তনিকে কোটি কোটি ফোঁটা দিয়ে দিতে হবে। আচ্ছা আন্তর্জাতিক শিশু পাচার আইন অনুযায়ী মা অথবা বাবা একজনের সাথে আন্ডার এজ বাচ্চা একা বিদেশে যেতে পারবে না কাস্টডি ছাড়া। ইংল্যান্ড এর সব নামি দামি সলিসিটর ঘুরে ঘুরে বাচ্চাকে বিদেশে নিবার এই আইনগুলো মুখস্থ করে ফেলছি, আর মুখে বললেই হলো বাচ্চা বিদেশে পাঠানো এত ইজি। রুহিন আপু, সো শোয়েব ভাই আপনি হচ্ছে এগুলো নিয়ে একটু কথা বলেন। আপনি সানভিকে লন্ডনে যাওয়া থেকে আটকান, টনিও আটকে যাবে, এটা হচ্ছে একটা কথা। আর আপনার মেয়ে লন্ডনে যাবে মানে আপনার মেয়েকে বিক্রি করে দিবে টনি, এটা শিওর থাকেন। বিক্রি করাই ওর নাম, কারণ রাসেল চোরার কাজই হচ্ছে টিনেজ মেয়েদের বিক্রি করে দেওয়া। এটা দেখা যাবে যে ওকেও একটা ইয়া বানায় ফেলবে। আচ্ছা তো উনি চিন্তা যে এখন তো তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই চিন্তা করলো সানভিকে তার বাবাকে নিয়ে খারাপ কথা বলি, তখন পাবলিকের ইমোশন অন্যদিকে মন নিবে। কিন্তু এটা জানে না তো পাবলিক এত কাঁচা না। রুনা আপু জানেন টনি এখন কি করবে? টনি এখন যেটা করবে পদে পদে প্রত্যেক দিন একটা করে ভুল করবে, প্রত্যেক দিন এমন আরো পচাবে আরো ডুবাবে। ওই যে বর্ষা সাপড়ি কি করছিল, বানানো সার্টিফিকেটে না আপলোড করছিল, আরো বাসটা খাইছে, এরকমই করবে তনিও। আচ্ছা ও নিজের ওপরে রাখতে পারে না এমন কিছু সন্তানকে বাবার কাছে না দিলেও দেখতে দেওয়া উচিত। 100টা বিয়ে করে তাদের বাবা ডাকাবে, নিজের বাবার কাছে মেয়েকে দেখা করতে দিবে না, তাহলে রাসেল চোরের কাছে মেয়েকে কোন ভরসায় রেখে আসবে? ওই বিলাসী জীবনের চেয়ে না খেয়ে থাকা ভালো। মহিলা মেয়েটাকে মানসিকভাবে অসুস্থ জীবন তৈরি করে দিচ্ছে। তন্নি তাবাসুম, সেটাই আপু,
সেটাই, যে মহিলা মেয়েটাকে মানসিকভাবে একদম বিবস্ত্র করে ফেলছে। যতদিন সাদাত রহমান বেঁচে ছিল উনি সানভিকে ভালোবাসতো, বোঝা যায়, উনি আলগায় রাখতো। বাট উনি মারা যাওয়ার পরে রাসেল চোরার সাথে যখন প্রীতি হয়েছে, সানভির বাবার সাথে সম্পর্ক খারাপ করে দিছে। ওই যে লন্ডন নিয়ে যাবে একটা তাল আছে এই জন্য। 1000% শিওর, সত্যি কথা। রাসেলের কথাতে সানভিকে ওর বাবার কাছ থেকে দূরে সরানো। সাদাত রহমানের সময় তো এই সব কথা বলে নাই। সাদাত রহমান তো বেশি দিন হয়নি মরে গেছে। এটাতে বোঝা যায় রাসেল চূড়া কারি কি লিখছে, রাসেল চূড়া কারি এগুলো নতুন নতুন হাঙ্গা হয়েছে তো। সানভি বাবা জন্য অনেক কষ্ট লাগছে। আল্লাহ ভরসা, আল্লাহ ওর বিচার করবে ইনশাআল্লাহ, আল্লাহ দোয়া করি। সুলতানা আলী আপু, সেটাই। সাদাত রহমান বেঁচে থাকতে তো কই শোয়েব ভাই অভিযোগ করেনি? শোয়েব ভাই তো বললো যে তখন সে যে দেখে আসতো। আর সে কি ধরনের মা যে স্কুল থেকে ফোন দিয়ে তাকে পাইতো না, সে কি ধরনের মা চিন্তা করেন। আমি তো কালকে লাইভে বললাম না যে সানভি এবং সারফারাজের বেশিরভাগ দেখাশোনা করছে হিয়া হচ্ছে ওদের মা, ওদেরকে সকল কিছু তদারকি করে হিয়া আর ওদের ড্রাইভার, এই দুইটা মানুষ। এবং সাদাত রহমানও যথেষ্ট করতো, খাবার দাবারের খেয়ালটা করতো। তো ওই দিন টনি লাইভে কি বলছিল, আমি বিয়ে করব না, আমার বাচ্চাদের বাবার প্রয়োজন আছে না। আরে খচ্চর, তোর মেয়ের তো বাবা জীবিত আছে, বহাল তবিয়তে তোর মেয়ের বাবা আছে, তুই কিভাবে বলস আমার সন্তানদের আচ্ছা, বাবা লাগবে? আমার কাছে এমন হতে পারে না যেহেতু হচ্ছে যে রাসেল একটা বাটপার চোর, সানভি এবং হচ্ছে যে সারপ্রাইজকে নিয়ে গিয়ে হচ্ছে সম্পত্তির লোভে ওদেরকে হচ্ছে যে মেরে ফেলার পরে একটা ওষুধ দিয়ে হচ্ছে যে পাগল করে দিল হচ্ছে যে তোমার হচ্ছে যে টনিকে সব সম্পত্তি সে নিয়ে নিল। তার মানে কি এটা আল্লাহরই বিচার? আমি শুনছি যে টনি নাকি যে রাসেলের যে কোম্পানি ওখানে শেয়ার কিনছে 1,40,00,000 টাকা দিয়ে। আপু সাপ্রিকে কমেন্ট করেছিলাম প্রত্যেকটা কথা। আচ্ছা, 1,40,00,000 টাকা দিয়ে শেয়ার নিছে। রাসেল চোর অলরেডি টনি থেকে টাকা নেওয়া শুরু করছে এবং আরো নিবে। টনিকে খোল করবে খেয়ে। এটাই রাসেল চোরার আসল উদ্দেশ্য। রাসেল চোরার মূল উদ্দেশ্য ছিল তো যে বললাম না, ওর ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে একটা এজেন্সি করে লোকজন পাচার করা, সেটা তো বন্ধ হয়ে গেছে। একটা পয়েন্ট, শোয়েব সংসার থাকা অবস্থায় পরকীয়া করে বাচ্চা ডেলিভারি করছে, ওইটা উনি জানে না যখন সারফারাজ হইছে। কি একটা অবস্থা! না, সারফারাজ হয়েছে, ওনাদের ডিভোর্স হয়েছে 18 সালে, আর সারফারাজ হয়েছে তো 19 সালে। ডিভোর্সের কাগজটা ডেটটা পাইলে ভালো হতো, যে কোন মাসে ডিভোর্স হলো আর কোন মাসে গিয়ে সারফারাজ হলো। এই দেখো না শোয়েব ভাইয়ের সাথে ডিভোর্সের ডেটটা পাও কিনা। আরে পিকচার আভি বাকি হে। আমার কাছেও আছে কিন্তু আমি তো দিতে পারতেছি না, তুমি দিলে ভালো হয়। আচ্ছা, ব্যাড টাচ করে এটা বলে পাবলিকের সিম্পেথি নিতে চাইছিল, আর এটা বলাতে তার রিচ ভালো। আজকে সে নিজেই বলছে লাইভে, আজকে লাইভ দেখলে বুঝতে পারবেন। ও তো সারা জীবনই ওই চাটাচাটির ভিডিও, চাটাচাটি লাইভ করে করে রিচ বাড়াইছে। ওর যখনই রিচ কমে যাইতো ও তখনই আইসা লাফাঙ্গা পানা করতো লাইভে। ইয়াবা 2টার কাছে 3টা খাইতো, খায়া লাফাঙ্গা পানা করতো, লাফাইতো, যা ইচ্ছা তাই করতো, উলঙ্গ হয়ে লাইভ করতো, তখন ওর রিচ বাড়তো। সারা ফেসবুকে কারো রিচ থাকুক না থাকুক, টনির লাইভে রিচ আছে কেন? টনি তো চাটাচাটি ভিডিও করবে, ওই যে প্রবাসে কিছু লোকজন থাকে তারা দেখার জন্য সারা রাত বসে থাকে। তার তো সেল যার যতটা, তার থেকে বেশি হচ্ছে মানুষ তাকে দেখার জন্য বসে থাকতো। এখন আর আফা কমেন্ট পড়ে না, এরকম করে করে আর কমেন্ট পড়ে না। চাপাবাজি আর মিথ্যা দেখার জন্য আমি তো 1 বছর ভিডিও দেখছি, কারণ আমি তো দেখতাম যে কি মিথ্যা কথা বলে। সবই মিথ্যা বলে মিথ্যা কথা, সবসময় মিথ্যা কথা বলে। তো যাই হোক, টনি যেটা করবে এখন থেকে, প্রতিদিন একটা করে ভুল করবে, প্রতিদিন একটা করে মিস্টেক করবে। যে মিস্টেকটা ওকে প্রত্যেকদিন 1 হাত করে মাটির নিচের দিকে নিয়ে যাবে। এতদিন উঠছে না, এবার মাটির নিচের দিকে যাবে। প্রতিদিন ভুল করবে, আপনারা দেখবেন। এখন কেবল গলা জোর বন্ধ হয়ে গেছে, কমেন্ট পড়া বন্ধ হয়ে গেছে, উল্টাপাল্টা রিপ্লে করা বন্ধ হয়ে গেছে। এখন যেটা করবে সেটা কয়েকদিন হচ্ছে শোয়েবের পিছনে যাবে। কয়জনকে আটকাবে? শোয়েবকে আটকাতে যাবে, মৌ সুলতানা কথা বলবে, মৌ সুলতানাকে আটকাবে, আকাশ টিভির কথা বলবে, ফাহিম চলে আসবে, ওর বোন কথা বলবে, ওর মা কথা বলবে। লিখে রাখেন, রাসেল চোরা কি বলবে আমি আগের থেকে বলে দিই। রাসেল চোরা বলবে টনি আমাকে তার লাইফের 30% বলছে, 70%
দেখেন, মেয়ের আচ্ছা মাধ্যমে বাবার চরিত্র খারাপ, বাবা ব্যাড টাচ করে, এগুলো আদালতের প্রমাণ করতে চেষ্টা করবে, যেগুলো উন্নত বিশ্বে খুবই সিরিয়াসলি নেওয়া হয়। কিন্তু বাবা কাস্টরে নিয়ে সংগ্রাম করতে পারবে। দ্য ইনভেস্টিগেশন টিম উইল ডু দ্য ইনভেস্টিগেশন ইনক্লুডিং প্রফেশনাল চাইল্ড স্পেশালিস্ট, দে উইল ফিগার আউট অফ বাংলাদেশে এটা দ্য পারবে না, বাংলাদেশে পারবে না, আর বাংলাদেশে না আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে পারবে না। ও ও ও ও ওই করুক। আমার মনে হয় শোয়েব ভাইয়া যদি দাঁড়ায়, শোয়েব ভাই যথেষ্ট জেন্টাল আমার মনে হয়েছে আজকে, কালকে লাইভ দেখে যতটা না মনে হয়েছে আজকে আরো বেশি মনে হয়েছে। উনি যথেষ্ট জেন্টাল একজন মানুষ, সো উনি ভালো ফ্যামিলি থেকে বিলং করে, উনি একজন ভালো লয়ার ধরে ওনার মেয়ের কাস্টডি নিয়ে নিতে পারবে। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে শোয়েব ভাইয়ের প্রতি, আপনার মেয়েটাকে আপনি ছেড়ে, মেয়ের উপরে মান অভিমান রেখে না ভাইয়া, ও নাবালিক, ও ছোট্ট একটা শিশু, ও মার কাছে আছে, আপনার কাছে আসলে 7 দিন পরে দেখবেন আপনার ইয়ে হয়ে গেছে, এটা নর্মাল। আর ওকে, ও তো সঠিক শিক্ষায় বড় হয় না, আপনার আরে উপর বাবা, কষ্ট আমি যখন রাখেন না লাইভটা প্লিজ। দেখতেছি আমি তো মাকে খেয়াল করতেছি, মা দেখি কাঁদতেছে। বাবা মার মুখের ভাষা যে একটা এত হুম মুখের ভাষা বাবা এত মার খারাপ, মানুষের নাম বিকৃতি করে, ইঁদুর মুখী, পাঙ্গাস মুখী, সাপড়ি, কদু বিশ্বাস, সি সি সি, ফেসবুকে এসে ফাজলামো করতেছে। কে ফাজলামো করতেছে? কে ওর বাপ ফাজলামো করতেছে করতেছে। বলেন? আমরা করতেছি? যে যা তা বলবো না আমরা? ইঁদুরমুখী নামটা কে বলেছিল? টনি বলেছিল। সেটার বিপরীতে আমরা পাঙ্গাসমুখী নাম রেখেছি। সাপড়ি, সাপড়ি কাদেরকে বলেন জানেন? 12 ভাতারিদেরকে সাপড়ি বলে। তো 12 ভাতারি কথাটা শুনতে বেশি খারাপ লাগে না? সাপড়ি ছোট করছি, আমরা শর্ট করছি। টনি যে লাইফ স্টাইল দিয়ে মেয়েকে বড় করেছে, বিলাসবহুল লাইফ দিয়ে, মনে হয় না সানভি জীবনে ওর বাবার কাছে যাবে। ওর বাবা মনে হয় না বিচার পাবে। মেয়ে মায়ের কাছেই থাকবে, মা যা বলবে ওটাই শুনবে, আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি সেটা হয় আজ থেকে 20 বছর পরে বা 15 বছর পরে, সানভি বলবে বাবা আমি তো তখন ইম্যাচিউর ছিলাম, তুমি কেন তখন শক্ত হাতে আমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করনি। মিলিয়ে নিন, আজকে রেকর্ড করে রেখে দেন, আমি না বেঁচে থাকলেও আমার কথাগুলো থাকবে। আচ্ছা, ইফ সানভি ইজ কি লিখছে, traumatized, it's because of Tony's behavior and social activities. It's not easy for a teenager to accept different men to call dad. Their emotion and mentally well-being get hampered. মাইন্ডফুল থটফুল আইডি থেকে বলেছেন সেটাই, যে একজন, উনি বোঝাতে চেয়েছেন যে একজন ছোট বাচ্চার ডিফারেন্ট মানুষকে বাবা ডাকাটা এত একটা সহজ না, এটা মেন্টালি খুবই হার্মফুল, এটা মেন্টালি খুবই কঠিন একটা কাজ। সো টনির কাছে ওর মেয়ে মেন্টালি হ্যারেস হচ্ছে, এটাই বুঝাইতে হবে শোয়েব ভাইকে, এটাই আদালতকে বোঝাতে হবে যে দেখেন আমার এই 4 বছরের মেয়েকে নিয়ে সে বুড়া একটা বেটারে বিয়ে করছে, সেটাকে নিয়ে সে শুইছে, রং ঢং করছে, আমার মেয়ে এগুলো দেখছে। আবার সে এখন রাসেল চোরাকে বিয়ে করছে, রাসেল চোরাকে কিস করতেছে, বুকে জড়াচ্ছে, এগুলা সে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়তেছে, তার মেয়ে এগুলো এগুলা দেখো শুধু থাকবে মেন্টালি না। হ্যারেস হচ্ছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ছেলে যখন, মা বলছিল যে ছেলে যখন বড় হবে, সে যখন জানবে যে সে বৈধ না, এই ছেলে কি মানবে? এই যে আমার যে না বয়সটা, আমার মা যদি এটা করে আমি কি মানবো? এগুলো সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে না? হুম এদের আসলে ঘৃণা কি করবে করা? তখন, ঘৃণা করবে এই তখন, যে মা বলছিল থু ওদের দিবে, মুখে ওর মুখের থুতু মধ্যে দিবে। ওর ছেলেমেয়েরা থুক দিবে, এতগুলা করে থুতু দিবে। থু। টনি, শোয়েব ভাই থাকাতেই টনি সাদাত রহমানের সাথে পরকীয়ায় জড়িয়েছে, তাই নিজের ইচ্ছে মতো অবাধ চলাফেরা করত, যার কারণেই ডিভোর্স। নাজমা নিতু, আপনারা ভুল জানেন আপু, সাদাত রহমান তো একটা ওদের গুটি ছিল, ওর আসল পরকীয়ার প্রেমিক ছিল তুহিন, আরো প্রেমিক ছিল, মূল ছিল তুহিন। তুহিনকে দিয়ে সাদাত রহমান, তুহিন হচ্ছে টনিকে দিয়ে সাদাত রহমানকে টার্গেট করছিল তার টাকার জন্য, কারণ এই লোকটার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সে এয়ারলাইন্সে জব করতো, তার ফুয়াং এ ওখানে উম, সে ডিরেক্টর ছিল, তাকে টার্গেট করছে টাকা ইনকাম করার জন্য। পাবলিকের হাতে পড়লে সবাই থুথু মারবে পাঙ্গাসমুখীকে, সেটাই সেটাই একবার পরীক্ষা করুক। ও তো একটা টক শোতে বলেছিল ওর লাইভে যেদিন ভিউ কম হয় ওই দিন ওর ঘুম আসে না, মেজাজ খারাপ থাকে, এই জন্য ও কি করে ভিউ বাড়ানোর জন্য ল্যাংটা হয়।
আচ্ছা আফু, আমি তনির লাইভ দেখা 2022 থেকে দেখি। তনির গালাগালা ও দেখতাম, তখন মনে করতাম তনি রাইট। সাদাত রহমানকে খুব ভদ্রলোক ছিল, ওর হাজবেন্ড হসপিটালে নিয়ে গেছিল, সব দেখতাম, দোয়াও করছি। যখন ওর হাজবেন্ড মারা গেল 4 দিন পর লাইভে আসলো আর খোলামেলা কাপড় পরে মানুষকে শরীর দেখাতে লাগলো। বিফোরটা ব্যাপারটা আমার হ্যাঁ ভালো লাগেনি, ভালো লাগেনি। তখন মনে হতো আল্লাহর ভয় নাই, ওর দেখে না। রেহানা ইসলাম, সেটাই, ওর ভিতরে আল্লাহর ভয় নাই। 4 দিন পরে লাইভে এসে বলে আমার বিজনেস করতে হবে। ইনশাল্লাহ আগামী বিজয় দিবসে আমরা 2টা বিজয় উৎসব উদযাপন করব। আমাদের কায়েস ভাইয়া কিন্তু বারবার একটা কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। আগামী 16ই ডিসেম্বরের মধ্যে আমরা তনির পতন দেখব, যেটা আমাদের জন্য হবে বিজয়। কায়েস ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ আপনার কথা কবুল করুন। আমরা মাঝরাতে আছি, আল্লাহ যেন ওর মতো একটা পাপী মহিলার ধ্বংস দেখে, বাংলাদেশ যেন ওর মতো একটা খুব মহিলার বিচার দেখে, যে না আল্লাহর বিচার আছে, আমরা যেন দেখতে পাই। টনি যদি পরকিয়া নাই করে তাহলে ওর বিয়ের দিন বিয়ের কথা প্রকাশ করলো না কেন? আপনি বলার পরে কেন প্রকাশ করলো? ওকে যারা সাপোর্ট করে তাদের মাথায় কি এটা আসে না? এটাই তো কথা, এটাই তো কথা। আমার কাছে তো স্ক্রিনশট গুলো এখনো আছে। আমাকে বললো যে আপু ওরা কিন্তু 14 তারিখে বিয়ে করতেছে। ও প্রায় 2 মাস পরে বিয়ে প্রকাশ করলো, তাও আমার আর আকাশ নিবিড়ের চাপাচাপিতে। ফার্স্টে আমি বললাম, তারপর তো আকাশ নিবিড় বললো। এতদিন পরে কেন প্রকাশ করলো? চাপকা চাপকি কইরা তারপরে কেন প্রকাশ করলো? ও বিয়ে করে রেখে রং ঢং করে হানিমুন করে বাংলাদেশে আসছে, আবার গেছে দ্বিতীয়বার লন্ডন, গিয়ে তখন প্রকাশ করছে কেন? পরকিয়া করে নাই? ওর পরকিয়ার কয়টা লিস্ট লাগবে? সব আমি মোড়ায় মোড়ায় না ওর যে বরিশালের ভাষায় বলে যে ওর হোগায়ের ভিতর ঢুকাই দিব। আল্লাহ মাফ করুক, এভাবে বলতে হচ্ছে আমাদের। লাইভ দেখার জন্য ঘুমায় না আপু, প্রতিদিন আপনাদের পেজে চোখ রাখি এবং বলতেছে আপনাদের পাশে আছি। সোহেল শাহিদা, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই একটু আমার কথাগুলো ইগনোর করবেন, মাঝে মাঝে আমি অনেকগুলো ওয়ার্ড বলে ফেলি, অ্যাকচুয়ালি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এত কষ্ট হয়। আজকে যারা শোয়েব ভাই লাইভ দেখেছেন, আমার মনে হয় এমন কোনো মানুষ নেই। ছেলে মানুষ কিন্তু সহজে কান্না করে না বা করতে পারে না। ছেলে মানুষের কান্না অনেক দামি, মেয়ে মানুষের কান্না আবেগী কান্না, ছেলেদের কান্না অনেক দামি। আল্লাহর আরশ কাঁপছে আজকে। টনি, তুই পারলে বোন শোয়েব ভাইকে ফোন দিয়ে মাপ চা, যে সারফারাজের বাবা আমাকে ক্ষমা করে দাও, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, পৃথিবী উল্টে যাক, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। পৃথিবী উল্টে যাক, এই একটা কাজ সবকিছু শান্ত করে দিতে পারে। কিন্তু আমি জানি টনি এটা করবে না, তার ইগোর কাছে আচ্ছা সে তুমি কখনোই হার মানবে না। তুমি একটু কথা কথা মার মনে হয় হয়েছে, আমি ঠিক করে দিই। একটা কথা মাথায় আসতেছে না, সে দ্বিতীয় বিয়েতে কুমারী কেন লিখছে? তাহলে কি সাদাত সাহেবকে বাচ্চা এবং প্রথম বিয়ে গোপন করেছিল? হ্যাঁ, সে বাচ্চা এবং প্রথম বিয়েকে গোপন করেছিল, যার কারণে সে তার কাবিননামায় কুমারী লিখেছিল। এবং ওই বিয়ের সাক্ষীদেরকে আমরা হাজির করব একটা সময়, এবং সাক্ষীরা বলবে কিভাবে প্রেগনেন্ট অবস্থায় তারা বিয়ে দিল। কাজীকেও বলা হবে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে বিয়ে দিল, কারণ প্রেগনেন্ট অবস্থায় বাংলাদেশে বিয়ে হওয়ার কোনো রুলস নাই। শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও রুলস নাই, প্রেগনেন্ট অবস্থায় বিয়ে হয় না। কিভাবে তারা বিয়ে দিল, কাজী সেই উত্তর আপনাদেরকে জানাবে। সেই সাথে যারা সাক্ষী ছিল তারাও অবশ্যই জানাবে যে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে বিয়ে হলো। কারণ আপনারা যদি সারফারাজের জন্মের বার্থ সার্টিফিকেটটা দেখে থাকেন, সেই হিসেবে তার বিয়ের সময় সে 8 মাসের প্রেগনেন্ট। তো 8 মাসের প্রেগনেন্ট হয়ে একটা মানুষ কিভাবে বিয়ে করে প্রেগনেন্ট অবস্থায়? যাই হোক, আমাদের লাইভে বোধহয় একটু ডিস্টার্ব। আকাশ ভাই এবং আকাশ ভাইয়ের মাকে আমরা দেখতে পাচ্ছি না, ওনারা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আপনাদের কাছে আমার বলার হচ্ছে, মৌ সুলতানা আজ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেনি। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপনার চেহারার প্রতি একটু যত্নশীল হবেন। আমি একদমই আমার চেহারা নিয়ে বদার না, আমি একটি ভালো কাজের সাথে আছি, সেটা নিয়ে আমার টেনশন। আমি এত বদার হলে সেজেগুজে মেকআপ করে লাইভে আসতাম, ভিডিও বানাতাম, সেটার আমার প্রয়োজন নাই। সো আপনারা সত্যকে সাপোর্ট করেছেন আজীবন, যার কারণে এক সাপড়ি এখন কাঁদে।
আমার মনে হয় যে টনির ব্যাপারেও আপনাদের সাপোর্ট অনেক বেশি জরুরি। আপনারা যত সাপোর্ট করবেন টনি তত তাড়াতাড়ি শাস্তির সম্মুখীন হবে। আকাশ ভাই, আমি বিদায় নিব। আবারও হয়তো কালকে কথা হবে, কারণ আমি অনেক টায়ার্ড। আজকে বলছিলাম বেশিক্ষণ কথা বলতে পারবো না। এখনকার মতো বিদায় নিচ্ছি। আন্টি এবং আকাশ ভাই আপনাদের সাথে কন্টিনিউ করবে। আচ্ছা, আল্লাহ ঠিক আছে, হাফেজ, ওকে। গুড নাইট। সেটা হচ্ছে যে রাত অনেক হয়েছে এবং আজকে খুবই মন খারাপ। কারণ হচ্ছে যে শোয়েব ভাইয়ের আসলে লাইফটা এরকম আশা করিনি, আমি নিজে কেঁদে দিছি। কমেন্ট গুলো পড়েন, গাইস, কমেন্ট গুলো পড়। এখানে শবনম একা লিখেছেন, দেখেন না এই ছেলেই একদিন তনির মুখে থুতু মারবে। তা তো অবশ্যই, সত্য প্রকাশ হলে মানুষ অনেক সময় দেখা গিয়েছে নিজেকে সেভ করার জন্য হলেও যখন দেখে যে সে সত্যর সম্মুখীন হয়ে যায় তখন সে অবশ্যই দোষ স্বীকার করতে বাধ্য হয়, এবং এটার সাথে যে জড়িত থাকে তাকে সে দোষারোপ করে। এটা নতুন কিছু না। আচ্ছা, বর্ষা রাতে নর্তকী শাস্তাছে লাইভে আইসা। আকাশ ভাই লাইভ কাটেন, ওরে একটু সাইজ করেন। মা ওই একটু বলো না, পাগল মা মনে যে কি ওই বর্ষা চৌধুরী নাকি হচ্ছে যে মাঝে মাঝে লাইভে সে সাজগোজ করে মানুষের কাছে নাচ গান করে, তুমি ওরে নিয়ে একটু বলো। ওই 12 ভাতারি ও নাচ গান করাই তোর স্বভাব। ওরে আর নতুন কি আছে? ও তো আর নতুন নতুন নাগর খুঁজতেছে। তো এখানে আর বিষয় কি? ওর তো পেট চালাতে হবে। তুই তো ভিক্ষাও কেউ পায় না, ভিক্ষাও তো আর কেউ দেয় না। ওরা কি কেউ ভিক্ষা দেয়? ওই নতুন নাগর খুঁজেছে, ল্যাংটা হোক ইয়া হোক, যা খুশি করবে, সোশ্যাল মিডিয়াতে না আসলে। না আকাশ ভাই এখানে একটা বিষয় হচ্ছে কি, ওই যে আমাদের প্রচলিত গ্রাম বাংলা একটা কথা আছে যে ভাদ্র মাসে কুকুর কিন্তু খুব ক্ষেপে ওঠে। ঠিক আছে, হ্যাঁ, তা আমরা কিন্তু অলরেডি ভাদ্র মাসে কিন্তু চলে আসছি। ঠিক আছে, শীতের সময় একটু কুত্তা মাগল হয়, এটা নিয়ে আসলে মন খারাপ করার মতো কিছু নাই, ওটা করতে থাকো। আচ্ছা, সানজিদা যারাকে সেভ করতে বলতো, সানভীর বাবা বেঁচে আছে কিন্তু ওর বেলায় উল্টা। আচ্ছা মা, সেটা হচ্ছে যে একজন হচ্ছে যে জান্নাতুল ইয়াসা লেখছে যে সানজিদা হচ্ছে যারাকে সেভ করতে বলতো, যারা বাচ্চা জায়ানকে সেভ করতে বলতো, আর হচ্ছে যে বর্ষা চিত্রকে ধুয়ে দিত। হ্যাঁ, তাহলে সানভীর বাবা বেঁচে আছে কিন্তু তাদের বেলা উল্টো। আসলে তনির বেলায় আসলে সানজিদা আবার কি হলো আমি আসলে জানি না, তোমার কাছে কি মনে হয়? কি বলবো, তোর এত টাকা আছে, টাকাতে এত শান্তিটা পাগল হয়ে গেছে যে এত টাকা আমি কি করে, টাকার জন্য ইয়ে করে। বর্ষার টাকা ক্ষয়ে গেছে, বর্ষা যেটা ইনকাম করছিল সেটা হ্যাঁ, ক্ষয়ে গেছে। সে আমাকে ভাই মানলো, আমাকে ভাই বানালো, এবং হচ্ছে যেখানে দেখতেছি আমি প্রমাণ নিয়ে আসি, প্রমাণ নিয়ে বসে আছি, তাহলে তার পক্ষে কেন কথা বলে? মানে মানুষের কি আর লাজ লজ্জা বলে কিছু নাই? নাই, মানুষের ন্যূনতম কমন সেন্স নাই? এটা কেমন হয়ে গেল না? থাক গা। কে কার পিছিয়ে আসলো আর কে কার পিছিয়ে আসলো না, এটা দেখার বিষয় না। সততার বিচার আল্লাহ করবে। আমরা আল্লাহর কাছে ইয়ে করছি, আল্লাহ বিচার করবে। কমেন্ট জোরে পড়তে আল্লাহ হয়, তো আস্তে বিচার আস্তে করে, বললে হয়? আল্লাহ তো বিচার করে। বর্ষার বিচার তো আল্লাহ করতেছে। জ্যাকির মা যে কান্দে, জ্যাকির মার কান্নার কোনো দাম নাই। জ্যাকির মাও যে কান্দে, জ্যাকির মায়ের কোনো ই নাই। আল্লাহ কি কবুল করেনি? অবশ্যই কবুল করছে। জ্যাকির মায়ের কান্না আল্লাহ কবুল করছে, বাস, যার জোরে জন্য পড়তে বর্ষা হবে। সারাক্ষণ কমেন্ট কাঁদে। গুলো জোরে পড়, কমেন্ট গুলো পড়ে শেষ করে দিই। আচ্ছা, এখানে নুসাইবা ইলা লিখেছে হচ্ছে, হা হা, এরা দুইজন এখন খুঁজতে খুঁজতে বের করে ফেলেছে। আগেই বোঝা গেছে টনি কিভাবে কি করছে, কিন্তু টাকা থাকলে ওর মতো মেয়েরা সবই করতে পারতো, এই ভেবে সবাই চুপ থাকতো। তবে এর থেকে জনগণ মুক্তি পাক এসব বেহাপনা থেকে। খুব সুন্দর একটা কমেন্টস করছে আকাশ ভাই, এই কমেন্টস নিয়ে কিছু বলেন। সেটা হচ্ছে যে আমাদের আমাদের কাজ ছিল, বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা 2-3 জন এই ছাত্রীকে ধরছি। শুধু আমরা 2-3 জন না, আপনারাও আছেন। কারণ হচ্ছে আপনারা এই যে কমেন্ট করতেছেন, এটা লাখ মানুষ দেখতেছে, তাই না? এভাবেই তার বিচার হচ্ছে।
কোনো সমস্যা নাই। আচ্ছা, রিহানা বিসি, Tony said her husband in uneducated, but Mr. Shoaib was so decent to us and humble. Just my option. উনি আসলে এটা বুঝাইতে চাইছে যে টনি বলতেছে যে তার হাজবেন্ড নাকি মানে শোয়েব ভাইয়ের কথা বলতেছে যে টনি তো শোয়েব ভাইকে বলতেছে যে অশিক্ষিত, বাট আজকে শোয়েব ভাইকে দেখে মনে হইতেছে যে সে খুব মানে ভদ্রলোক এবং আসলেই সে খুব মানে পোলাইট ডিসেন্ট একজন পার্সন। না, এটা সত্য কথা যে টনি তো আসলে হচ্ছে মানে আক্রমণাত্মক ভঙ্গিতে আসলে সে বলতে যাচ্ছে, আমি একটা কথা আক্রমণাত্মক ভাবে আমি বলি, একটা ওর হচ্ছে যে ও যারা বাটপার, আমরা যদি প্রমাণ যদি 4-5টা না দিতাম মানুষ তো জানতো না। এবং হচ্ছে যে ও বোরকা পরে না। নামের উপরে হচ্ছে যে নাং খুঁজে বেড়াইতো, এগুলো তো জানতো না। শোয়েবের কাছে যে ও হচ্ছে যে পরকিয়া করে মানুষের সাথে ধরা খেয়ে এই যে মরার যে হচ্ছে যে চিঠি লেখছে, এগুলো তো আগে জানতো না, আস্তে আস্তে আমরা জানাচ্ছি, তাই না? এগুলো যে ধরার সে এমনি ধরা খাচ্ছে। তা তো অবশ্যই। এগুলো হচ্ছে যে কোনো সমস্যা নাই। ও তবে আকাশ ভাই, আমি একটা কমেন্টস করছিলাম, আপনি দেখছেন কিনা? একটা তথ্য শেয়ার করছিলাম কমেন্টসে। দেখছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, এই সবুজের বাড়ি হচ্ছে অষ্টগ্রাম। জানি, ওটা হচ্ছে যে তুহিনের পিএস ছিল। তুহিনের পিএস বলতে হচ্ছে সে তুহিনের স্কুল ফ্রেন্ড, একই সাথে পড়াশোনা, বেড়ে ওঠা, একই সাথে সবকিছু। বাট আমি আজকে হঠাৎ করে আমি এই যে ওনার খোঁজ করতে করতে আজকে হঠাৎ করে জানলাম যে উনি 18 সালে মারা গেছে। মারা গেছে না মারা ফেলছে আল্লাহ জানে। এখন সেটাই তো কথা যে 18 সালে মারা গেল আর 19 সালে হচ্ছে টনি হচ্ছে বিয়ে করলো। সাদাত রহমান মরে গিয়ে বেঁচে গেছেন নাকি? বেঁচে থাকলে আরো ভালো হতো। শোনেন একটা কথা কি জানেন, সাদাত রহমান বেঁচে থাকলেও যা হতো, মরে গেলেও তা হতো, কোনো সমস্যা নাই। সাদাত রহমানের বউয়ের কাছে যে কাগজপত্র আমরা নিয়ে আসছি, ও মরে গেলেও যা, বেঁচে থাকলেও তা। কারণ হচ্ছে যে উনি বাসা মরার মধ্যেই ছিল, কারণ সেক্সুয়াল ভিডিও করে তাকে হচ্ছে যে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। মা একটু যদি বলতা যে তুমি যে সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রীর সাথে কথা বললা, তোমার সাথে 3 ঘন্টা কথা বলছে, তুমি একটু বলো বিষয়টা আসলে কি বলছে তোমাকে। ওরা তো ব্ল্যাকমেল করে তো বিয়ে করছে, টনি ওরা ব্ল্যাকমেল করে বিয়ে করছে। কিন্তু ওর বাসা থেকে যেদিন ও যায়, বাসা থেকে ও যেদিন বের হয়ে যায়, তখন ওই বলছে যে তোমার মেয়ের এনে তুমি বাসায় থেকো, তুমি কখনো যাইও না, তুমি এখানেই থাকবা। আর আমি তো যাচ্ছি, আমি আর হয়তো ফেরত নাও আসতে পারি। সে আর ফেরত আসে, তাকে যে ঘর থেকে বের করে নিয়ে গেছে সে আর ফিরে আসে। যাওয়ার সময় শেষ কথা কি ছিল সাদাত রহমানের? সে বলছে যে আমি তো যাচ্ছি, আমি তো একটা ব্ল্যাকমেলের মধ্যেই তো আছি, আমি যে চলে যাচ্ছি, তুমি কখনোই বাসা ছেড়ে যাবা না, তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি বাসায় থাকো, আমি যাচ্ছি, আমি আর হয়তো ফেরত আসবো না, তোমাদের সাথে আর আমার হাতে দেখা হবে না, এটাই আমার শেষ দেখা। তাই হয়েছে, ও আর ফেরত আসে। মেয়ে তো সাদাত রহমানের ওয়াইফ তো সেই ভালো, সেই পরেজগার, সেই নম্র ভদ্র। মুনতাসির মাহিন লিখেছে, একটা মহিলা কতটা নিকৃষ্ট হলে তার বাচ্চার বাবাকে এত বড় ব্লেম দিতে পারে? টনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহিলা। সেটা তো আপনারা বুঝতেছেন, এতদিন কেউ জানতেন না এবং কেউ জানেননি, আমরা 5টা শুধু দিচ্ছি। এবং শোয়েব হচ্ছে গড গিফটেড, শোয়েবকে আল্লাহ পাঠাইছে, আমরা জানিও না শোয়েবকে, এবং শোয়েব লাইভে আসবে কিনা। আমি কিন্তু কাজের সাথে কথা বলতেছিলাম যে আমরা হচ্ছে তাকে লাইভে নিয়ে আসবো, হঠাৎ করে দেখি যে আসলে শোয়েব চলে আসছে। এটা আসলে গড গিফটেড, এটা আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া। আমাদের 50% কাজ আগাই দিছে এই হচ্ছে শোয়েব ভাই, থ্যাংক ইউ। কারণ শোয়েব ভাইয়ের আমরা আসলে আপনার সঠিক বিচার চাচ্ছি, আমরা আপনার সাথে আছি, এবং এই মহিলা কোনো কিছু করলে আমরা সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করতে রাজি আছি। কাজ বাহাদুর, তোমার কি অভিমত কি? আমরা একদম ভালো বাবার সাথে থাকবো কিনা? না, তা তো অবশ্যই। তবে একটা মজার বিষয় আপনি খেয়াল করেছেন কিনা, মানে আমি কিন্তু গতকালকে থেকে বারবার যে বলছি যে আমরা ইনশাল্লাহ বিজয় দিবসের মধ্যে 2টা বিজয় উদযাপন করব। এটার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে কি যে দেখেন,
আমরা যখন চেষ্টা করছি যে সত্যকে উদ্ঘাটন করার জন্য, এবং আপনি জানেন যে কোন সময়টার মানে কোন সময়টায় শোয়েব ভাই লাইভে এসেছে, যখন কিনা আমরা সত্য উদ্ঘাটন করার জন্য সেই কাজীর অফিসে গিয়ে বসে অপেক্ষা করছিলাম যে কাজী কখন আসবে এবং তার কাছ থেকে কখন আমরা সে কাবিননামার কপিটা বের করব। ঠিক আছে, তো ওই সময়টাতেই দেখলাম হুট করে, মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আমাদের একটা রহমত মনে হলো, যে মানে ঠিক আছে আল্লাহ তাআলা হয়তোবা এরকম একটা চিন্তা ভাবনা যে না, তোরা যেহেতু কষ্ট করতেছিস, যা আমি তোদেরকে আরেকটু সহজ করে দিলাম। তো আল্লাহ তাআলা হচ্ছে শোয়েব ভাইয়ের মনকে ঘুরিয়ে দিল এবং শোয়েব ভাই ঠিক ওই সময়টাতেই হচ্ছে লাইভে চলে এসে এই সবগুলা বিস্তারিত ঘটনা সে তুলে ধরলো। তো এই মাধ্যমে কিন্তু আমাদের কাজগুলা আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। তো এটা বলতে হবে যে সত্যের পথে থাকলে আপনি যখন কোনো পথ খুঁজে পাবেন না, আপনি সত্যের পথে হাঁটতে থাকেন, যখন দেখবেন যে সব পথ শেষ, তখন আল্লাহ শেষ থেকে আপনার পথ শুরু করে দিবে এবং ওইখান থেকে আপনার জন্য অনেকগুলো পথ খুলে দিবে। তো এইটার বাস্তব প্রমাণ হচ্ছে গতকালকের ঘটনা, যে আমরা কাজী অফিসে বসেছিলাম আর ঠিক ওই সময় হচ্ছে শোয়েব ভাই লাইভে চলে আসছে। আচ্ছা, নুজহাত খান লিখেছেন, শোয়েব ভাই খুবই ভদ্রলোক, তার কথা শুনেই বোঝা গেল। তারপর পর দুটো লাইভ সরাসরি দেখেই বোঝা যায় তার কথা শুনে। সেটাই, কারণ হচ্ছে যে উনি শোয়েব ভাই খুব ভালো ফ্যামিলির মানুষ এবং তার মেয়েকে অসম্ভব ভালোবাসে। আপনার সন্তানের প্রতি যতটা ভালোবাসা আপনি সন্তানের প্রতি ইয়ে করলে কিন্তু আপনি বুঝবেন, তখনই বুঝবেন যে আসলে একজন বাবা আসলে কখন কাঁদে। এটা বিচার এই দেখবেন কাল থেকেই শুরু হয়ে গেছে। এমডি কিবরিয়া হোসেন লিখেছেন, তনি চালু জিনিস, দেখেন সে আগে আওয়ামী লীগের হেল্প নিছে, এখন বাঁচার জন্য বিএনপির সাহায্য নিবে, ওর নামে দুদকে অভিযোগ করেন কেউ। ওর মরা বাপ যদি উঠে আসে তাও পারবে না, কারণ ওর খেলা 16 তারিখের মধ্যেই শেষ এবং দেখতে থাকবে। ইনশাআল্লাহ। নাজমানিতু লিখেছেন, ওর লন্ডন যাওয়ার উপর নিষেধাজ্ঞা করা আগে জরুরি, তারপর ও বিচার হোক। বাবার চোখের পানির বিচার আল্লাহ ঠিকই দেখাবেন, ওর চাপার জোর তখন কোথায় থাকে দেখবে মানুষ। শুনুন, একটা কথা বলে আমরা করলে কালকে করতে পারি, কারণ আপনাদের আগে জনগণকে বুঝাতে হবে যে এই মেয়ে একটা চিটার, এই মেয়ে একটা বাটপার টাকার জন্য, এবং শোয়েবের বাবা মার জমি বিক্রি করার জন্য চেষ্টা করছে এই কাপড়ের ব্যবসার জন্য। যখন পারলো না তখন শোয়েবকে ধাক্কা দিয়ে এই সাদাত রহমানকে বিয়ে করলো। আপনি কিন্তু আজকে দেখেন শোয়েব এসে সবকিছু প্রকাশ করতেছে, আমাদের কিচ্ছু বলতে হচ্ছে না, এবং শোয়েবই ওর একমাত্র কাল, আমরা জাস্ট একটা ওসিলা, তাই না? তাসফিয়া ফারহা লিখেছে, শোয়েব ভাই যদি অভদ্র হতো তাহলে তনিকে তার কাছে থেকে কখন আসে তখন থেকে তাকে ডিস্টার্ব করতো। আচ্ছা, বাট শোয়েব ভালো বলে এতদিন পর লাইভে আসছে, না, মানে তাকে বলছে আসলে হচ্ছে শোয়েব ভাই যে যদি না, তাকে হচ্ছে ব্ল্যাকমেল করে রাখছে, বলছে যে তুমি যদি এগুলো মানুষের বড়, তোমার মেয়ের সাথে তোমার দেখা করতে দিব না। বাংলাদেশের দুটা মানুষই দেখলাম ছেলের জন্য পাগল, একটা হচ্ছে শাকিব খান আর হচ্ছে যে শোয়েব ভাই। শাকিব খানও কিন্তু বাচ্চা দেখার জন্য পাগল হয়ে যায়, ঠিক আছে, তখনই তাকে ব্ল্যাকমেল করা হয়। তাসনুভা অনি অন্তরা, ওনার লাইভ দেখলাম, উনি বললেন আমি অশিক্ষিত, তনিকে আমি শিক্ষিত বানাইছি, অথচ অশিক্ষিত মানুষটার ভাষা কি চমৎকার, আর তনির ভাষা সানভিকে বদলে দিল। তাহলে বুঝেন, এই ব্যবসায় শিখেছে শোয়েব, এই ব্যবসা কাপড়ের ব্যবসা নিয়ে এসে শোয়েব শিখেছে, এবং শোয়েবের পেটে লাথি দিয়ে আজকে কিন্তু দেখেন মানে একদম একটা বাটপার মহিলা আপনাদের সামনে জলযন্ত্র কিন্তু দেখলেন, এবং সে এত কিছু লুকানো ছিল, তাকে ধরার মানুষ ছিল না। আমার কি ঠেকা পড়ছে, এটা গড গিফটেড, আল্লাহ হতে পাঠাইছে। আর সামনে কি পরিমাণ ভয়ঙ্কর চিত্র আছে আপনারা না জানলে আসলে বুঝবেন। মা, আমরা যে তাকে নিয়ে যে এই যে প্রায় 1 বছর ধরে তো অনুসন্ধান করতেছি, তোমার কাছে কি মনে হয়েছে না যে এই মেয়েটা এত খারাপ? এরকম মনে হয়েছিল কি? ও বর্ষার চেয়েও খারাপ, বর্ষা তো হাই লেভেলেরই খারাপ,
তার চেয়েও খারাপ তো। বর্ষা তো খারাপ, বর্ষার চেয়েও খারাপ। তো আজকে তো দেখলাম যে শোয়েবের সাথে তুমিও হুম। কাঁদতেছো। তো তুমি তুমি আমিও তো আসলে সেই কান্না করছি। তুমি কাঁদতেছো কেন? রাশিদানা লিখেছে, মহিলা বিজনেস ক্লাসে ঘন ঘন লন্ডন যাওয়ার উদ্দেশ্য কি? সেই লেভেলের শিল্পপতি হয়ে গিয়েছে? কি উদ্দেশ্য কি ভাই? ও মানুষকে দেখাচ্ছে, মানকার চিপে পড়ছে না। আচ্ছা তোর ঘটনা একটা বল না, একটা বলছিলি যে চাঁদপুরের একজন ওই যে টাকাওয়ালা পরে বিদেশ পালাইছে। আচ্ছা আচ্ছা, ওটা ঘটনাটা হচ্ছে বল। 2022 সাল 21 সালে, ওটা ধানমন্ডি কাসুন্দি রেস্টুরেন্টের মালিক ছিল ইমরান হাসান মানিক। ঠিক আছে, তো ওনার ওয়াইফ হচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে ওই যে নঈম নিজাম ভাইয়ের ওয়াইফ ছিল যে, ঠিক আছে, ওই নঈম নিজাম ভাইয়ের ফরিদা ইয়াসমিন। তো ফরিদা ইয়াসমিন আপাতত হচ্ছে প্রেস ক্লাবের সভাপতি ছিল। তো যাই হোক, তো আমার কাছে একটা অভিযোগ আসে যে ইমরান হাসান মানিকের কাজ হচ্ছে বিভিন্ন চাঁদপুরে বিভিন্ন জায়গায় যেখানে জায়গা নিয়ে একটু ঝামেলা আছে, তো ওরা ভুয়া দলিল করে ওই জায়গাগুলো দখল করে। তো তখন তো আসলে মানে পেশাদারিত্বের জায়গা থেকে আমাকে তো আসলে ফোন দিয়ে এটাকে স্টেটমেন্ট নিতে হবে। একজন অভিযোগ করলেই তো আর আমি সেটাকে রিপোর্ট করতে পারি না। তো অপর পক্ষের আসলে কি অভিযোগ তার কি মতামত সেটা আমাকে জেনে উভয় পক্ষের মতামতকে আমার একটা বিশ্লেষণ করে একটা নিউজ করতে হবে। তো আমি তাকে ফোন দিই, ফোন দেওয়ার পরে তাকে যখন ফোন দিলাম সে আমাকে মানে তৎকালীন আওয়ামী লীগের অনেক পরিচয় দিচ্ছে, এই সেই। তৎকালীন হচ্ছে আপনার চাঁদপুরের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিল, তারপরে হচ্ছে দীপুমণি ছিল, এদের নাম বলতেছে, এদের সাথে বিজনেস পার্টনার, নানান কথা। তো বলার পরে এরপরে সে আমাকে হুমকি ধুমকি দিয়ে ফোন কেটে দিছে। একটু পরে ওনার ওয়াইফ আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি আমাকে চিনেন, আপনি কোন জায়গায় সাংবাদিক, হ্যান ত্যান নানান কথা। পরে বলতেছে যে আপনি ফরিদা ইয়াসমিনকে চিনেন? তা আমি বলছি হ্যাঁ চিনবো না কেন বলেন। তো বলতেছে ফরিদা ইয়াসমিন আর আমি হচ্ছে আমরা একই সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তারপর আমি তারা বলছে যে দেখেন আপনার বেস্ট ফ্রেন্ড হইলেও সেটা আমার দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে পেশাদারিত্বের জায়গা থেকে আমার কাছে একটা অভিযোগ এসেছে, ঠিক আছে, কিছু ডকুমেন্টস এসেছে। এখন সেই জন্য আমি তার কাছ থেকে হচ্ছে এই বিষয়গুলো আসলে সত্যতা যাচাই করার জন্য, যেটাকে আমরা ক্রস চেকিং বলি, এটার জন্য আমি তাকে ফোন দিয়েছি। এখানে আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি ঠিক আছি। আপনার যদি মনে হয় তাহলে আপনি ফরিদা ইয়াসমিন আপার কাছে আপনি অভিযোগ করতে পারেন। তো এরপরে উনি করলো কি যে বলছে যে ঠিক আছে তোর আমি দেখাইতেছি বলার পরে সে আমার নামে হচ্ছে হুট করে দেখলাম কলাবাগান থানায় একটা ফোন আসছে আমার কাছে, কলাবাগান থানার ওসি আমাকে ডাকতেছে। তা আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে যে এই অভিযোগ। তো স্বাভাবিক সাংবাদিকতা করতে গেলে আসলে অনেক অভিযোগ আসে। তো পরে ওনাকে যখন আসলে পরিচয় দিলাম পরে বললো যে ঠিক আছে এই বিষয়টা আপনি দেখেন। তো দেখার পরে যখন দেখলাম যে না উনি আমাকে র্যান্ডমলি, তো এরপরে হচ্ছে আবার বিভিন্ন বিদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার নাম্বারে কল আসতেছে, হুমকি দিচ্ছে, এরকম মেসেজ দিচ্ছে, হ্যান ত্যান। তো পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমার পেশাদারিত্বের জায়গাটা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা যেহেতু আপনি করতে দিচ্ছেন না, তাহলে এবার আমি এখন দেখাই। তারপরে হচ্ছে আমি অন্তত 50টা অভিযোগপত্র লিখছি, 50টা চিঠি। একটা অভিযোগপত্র লেখার পরে এটা আমি 50টা জায়গায় পাঠাইছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইছি, স্বরাষ্ট্র সচিব বরাবর পাঠাইছি, তারপরে হচ্ছে আপনার আইন মন্ত্রণালয় আইন সচিব বরাবর পাঠিয়েছি, এরপরে হচ্ছে আপনার পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার থেকে শুরু করে দুদক থেকে শুরু করে সব জায়গায় যখন ওর নামে হচ্ছে অভিযোগ পাঠাইছি। এখন একটা বিষয় হচ্ছে আপনি যখন এসব সংস্থাগুলোতে বা এইসব মন্ত্রণালয়গুলোতে বা হচ্ছে যারা দায়িত্বে আছে এদের কাছে যখন আপনি অভিযোগপত্র পাঠাবেন, তো তাদের রুলস হচ্ছে অবশ্যই তারা এটাকে একবার ভেরিফিকেশন করার জন্য যার বিরুদ্ধে পাঠানো হয়েছে তাকে একবার করে অবশ্যই ডাকাবে। তো এই যে যখন চিঠি দেওয়া শুরু করছে আর প্রত্যেকটা জায়গা থেকে যখন তারা হচ্ছে মানে ডাকানো শুরু করছে, এরপরে ইমরান হাসান মানিক সে বাংলাদেশ ছাড়ছে তো ছাড়ছে, আজও ছাড়ছে, কালো ছাড়ছে। ইমরান হাসান মানিকের বিরুদ্ধে অভিযোগটা ছিল, সে আমার তখন নিউজটা ছিল এরকম যে হোটেল বয় থেকে 500 কোটি টাকার মালিক। ঠিক আছে, সে হচ্ছে ঢাকা শহরে একটা হোটেলের ম্যাচিয়ার ছিল, হোটেল বয়, সেখান থেকে সে 500 কোটি টাকার মালিক হয়েছে। এবং ধানমন্ডি কাসুন্দি রেস্টুরেন্ট যারা ছিলেন তারা অনেকেই জানে। এই যে পাঙ্গাসমুখী যে টনি, এর হেডলাইন কি দিবি? এর হেডলাইন তো হবে হচ্ছে
এর হেডলাইন তো এরকম হইতে পারে যে অষ্টগ্রাম থেকে এসে আন্ডারওয়ার্ল্ড জয়, ঠিক আছে, বা এরকম। কাঁঠাল বাগান এর বস্তি হেডলাইন তো থেকে ভাই 300 কোটি হ্যাঁ, কোটি টাকার 3000 কোটি টাকার মালিক পাঙ্গাসমুখী তনি। তুই তো শিরোনামই পারিস না। এরপর না শিরোনাম পারি। আচ্ছা, এখানে রাশিদানা লিখেছে, আপনার সাথে আমি একমত, দ্বিতীয় এবং তৃতীয় বিয়ের পরে বাংলাদেশের আদালতে সানভীর কাস্টডি পাওয়ার কথা না, এই বিষয়টা সানভীর বাবা ভেবে দেখবেন। হ্যাঁ অবশ্যই। সমস্যা নাই, শোনেন নাজমা কি নিতু, হবে না হবে চেষ্টা তো করবেন, তাই না? আপনার হচ্ছে যে আমার মা বলছিল যে ও অনেক ভয়ঙ্কর, ও মারে ফেলবে তোকে, ও তোকে শেষ করে দিবে, যাস না বাবা, ধরিস না। এখন মা আমাকে আগে দিছে। শুরু করেন, একজন শুরু করেন, দেখবেন যে হয়ে গেছে। আচ্ছা নাজমা নিতু লিখেছে, এলিফ্যান্ট রোডে শোরুম ওপেন করে সাদাত রহমান জানতো না, এলিফ্যান্ট রোডে শোরুম ওপেন করে সাদাত রহমান জানতো না, সেদিনই জানার পর অসুস্থ হয়। আসলে মনে হয় ওইসব তুহিনের টাকা দিয়ে করে টাকাগুলোকে সাদা করছে আর নিজের নাম ফুটাইছে। এটাও হইতে পারে। আবার আরেকটা জিনিস হইতে পারে, ওই যে আপনি যে কথাটা বললেন, সাদাত রহমানের ওয়াইফ যেটা বলেছে যে আসলে এই ব্ল্যাকমেল করে বিয়ে করছে, এটার সাথে কিন্তু অনেকটা প্রাসঙ্গিক সত্যতা, মানে একদম কি বলে, মানে সম্পূর্ণ মিল রয়েছে। সেটা কিভাবে আমি আপনাকে বলি। আহ একজন লোক, এই সাদাত রহমান, উনি তো আসলে একেবারেই নতুন লোক না, উনি তখন যথেষ্ট পরিমাণ বুঝবান এবং ওনার সংসার বাচ্চা কাচ্চা সবই ছিল। তো উনি তো আসলে জানে যে একটা 8 মাসের মহিলা, ঠিক আছে, যখন 7 মাস 8 মাস হয় তখন তো তার পেটে যে বাচ্চা আছে সেটা তো আসলে দৃশ্যমান থাকে। তো এরপরেও যে ওই যে কুমারী লিখে যে বিয়ে করাটা, এটা আসলে যদি আপনি ব্ল্যাকমেল না করেন তাহলে এটা কোনোভাবে সম্ভব না। আর আকাশ ভাই আপনি খেয়াল করেছেন কিনা, আমরা যখন কাবিননামার কাগজটা দেখলাম, ওইখানে কিন্তু লেখা আছে যে আসলে বিয়েটা কে পড়িয়েছে। কাজী হচ্ছে ইমরান হোসেন, কিন্তু বিয়েটা কিন্তু ইমরান হোসেন পড়ায়নি, বিয়েটা পড়িয়েছে কিন্তু মোহাম্মদ আলামিন। এখন আমাদের সাসপেক্টেড লিস্টে কিন্তু এই আলামিনও রয়েছে। এখন এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা নুসরাত তানিয়া লিখেছে, আকাশ ভাই এই তনি কত নিচু, কথায় আছে সম্মানিত মানুষকে যদি কেউ নিচু বা ছোট করতে চান তাহলে সবার আগে তার চরিত্র নিয়ে টান দেয়। এক্সাম্পল এক্সাম্পল 1 ফাহিম, 2 একজন বাবাকে কলঙ্কিত করা, শোয়েব সেনসিটিভ ইস্যু, কতটা অসভ্য আর খবিশ এই তনি। এমএসটি রুনা সরকার, হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, তো আমাদেরকেও মেয়ে মানুষ বানাইছে, আমরা তো ডানের দিক বসে থাকলে বামে ফিরে তাকাই না, আমরা তো খাওয়াবে তো টাকাকে ঘৃণা করি, পাপ পুণ্যের হিসাব করি। না এটা আসলেই সত্য যে আসলে আহ কি বলে এটা, মানে টাকা তো আপনার আসলে আসলে সবাই ইনকাম করে কিন্তু আসলে আপনার টাকাটা। লাইফটা আপনার লাইফটা আরেকবার দেখেন, এবং হচ্ছে যে আপনাদের যদি মনে হয় যে অল্প একটু দেখাই, কারণ হচ্ছে যে মানে একজন বাবা আসলে কখন কাঁদে সেটা আসলে না দেখলে বুঝবেন না। আমাকে কি ঘটক মনে হয়? গ্রামে অথবা যে কোনো জায়গায় এই যে আপনারা বললেন একজন দাঁড়ায়া বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হোক, পুলিশ দেখলে তো বাচ্চারা এমনিতেই ভয় পায়। এখন সোশ্যাল মিডিয়ার জগৎ, অনেক জায়গায় মারামারি হয়, পুলিশ মারতেছে, পুলিশকে মারতেছে, অনেক ধরনের ঘটনা ঘটে না, বাচ্চারা তো এমনি ভয় পায়। আমি কখনো চাই নাই যে আদালতের বারান্দায় নিয়ে আমার মেয়েটাকে নিয়ে দাঁড়াইতে, এই জন্য আমি চাই নাই। আমার উপর যে নোংরা অভিযোগটা দিছে, এটা এটার বিচার আল্লাহ করবে এবং আপনারাও এর বিচার দেখতে পারবেন। আপনারা অবশ্যই এর বিচার দেখতে পারবেন এবং আপনারা, আমি আশা করব যে আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। হ্যাঁ,
আপনারা জানেন আমার সানবির জন্য আমার মাটা কাঁদতে কাঁদতে ওনার চোখে গ্লুকোমা হয়ে গেছে। আমার মায়ের আমার মায়ের আমার আরো 2 মেয়ে, আমার ছোট বোনের 2 মেয়ে, 4টা নাতি ঘরে। হ্যাঁ, 4টা নাতি ঘরে থাকা অবস্থাতে আমার মা সানবির জন্য কাঁদতে কাঁদতে আমার মার চোখগুলাই নষ্ট করে ফেলছে। তো অনেক কথাই আসলে মানে বলে ফেলছি, অনেক অনেক কথাই বলছি, অনেক অপবাদ আপনাদের কাছ থেকে আমি মাথায় নিয়ে নিয়েছি। আমি শুধু আপনাদের কাছে এবং আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন যে পৃথিবীর কোনো বাবার শরীরে যেন এই ধরনের কলঙ্কের দাগ যেন না লাগে, এমন কলঙ্ক যেন কোনো বাবার শরীরে এসে না পড়ে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। যারা হিন্দু ধর্মে আছেন আপনার ভগবানের কাছে বললেন যে আমারে নিয়ে যাইও দুনিয়া থেকে, কিন্তু এমন বাবা আমারে বানায়ও না যেখানে বাবা সন্তানের প্রশ্নের সম্মুখীন হইতে হয়, চরিত্রের সম্মুখীন হইতে হয়, পবিত্র সম্পর্ক অপবিত্র করার কথা উঠে। এই ধরনের কথা যে উঠার আগে যেন আল্লাহ আমাদের এরকম বাবাদেরকে উঠতে যায়, এই দোয়াটা করবেন আল্লাহর কাছে। এটা আপনারা করবেন, এই দোয়াটা করবেন। আমি এত বছর নিরাপদেই ছিলাম, এই কি বলি, নীরবেই ছিলাম, আমি কখনো তো মানে করি নাই। আপনারা ভালো থাকবেন। আমার যদি কোনো ভুল থাকে, আমি কারো মনে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি কাউকে ছোট করার জন্য, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য আমি কোনো কথা বলি নাই। ইভেন তনিকেও আমি কোনো ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই নাই। তবে তনি, তুমি সানবিকে জড়ায় আমার বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যে পোস্ট করছো, তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো, যদি ভালো মা হয়ে থাকো, আমি বলবো যে তুমি আবারও সরি বলো। সরি বইলা তুমি তোমার মতো করে থাকো, আমাকে আমার মতো করে থাকতে দাও। আমার মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা মেয়েটাকে বাবার আদর থেকে যেভাবে বঞ্চিত করতেছো, এটা করো না, এটা করো না। কারণ এতগুলা মানুষের জীবন নষ্ট করার অধিকার তোমাকে কেউ দেয় নাই। এই অধিকার তোমার নাই, এই রাইট তোমার নাই। আমি খুবই খারাপ মানুষ, আমি খুব আনস্মার্ট একটা মানুষ, আমার মধ্যে কোনো স্মার্টনেস নাই, আমি অশিক্ষিত, মূর্খ, গেয়, ভূত। বাট এইটুকু বুঝি, কারো জীবন নষ্ট করার রাইট আমার নাই। আমি এই রাইটটা রাখি না, কারো জীবন নষ্ট করতে পারবো না। সেটা আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আপনার প্রতিবেশী হোক, যেই হোক। এবং আপনাদের কাছে বলি, শুধুমাত্র সানবির কথা বলে গেলে তো সেলফিশ বাবা হয়ে গেলাম না। আমি আবারও বলতেছি আপনাদের কাছে, সারফরাজের জন্য আমি জোর হাত করে বলতেছি আপনাদের কাছে, এই ছেলেটাকে কোনো ব্লেম দিয়ে না। ও বাবা ডাকার মতো একটা মানুষ নাই, বুঝছেন? বাবা বললে যে মাথার মধ্যে হাতটা দিয়ে রাখবে, ওই মানুষটা এই ছেলেটার নাই, মাথায় কেউ নাই। কারণ আমি একটা বাসার দারোয়ান, এবং সানবি আমারে বলছে, অনেক কথাই তো বলছে, রাতের পর রাত তনি বাসায় আসে না, 2টা-2:30 পর্যন্ত, দিনের 2টা-2:30 পর্যন্ত ঘুমায়। তাহলে সে সন্তানকে আদর করবে কখন? তাহলে সে কারো আদরই পায় না। তো আপনারা ভালো থাকবেন। এই হচ্ছে যে অবস্থা। এখন হচ্ছে যে এই যে মানে বাবা কিন্তু সাধে কাটতেছে না। আজকে থেকে যে 8-9 বছর দুঃখে দুঃখে কষ্ট রেখে, এর আসলে সারা বাংলাদেশের মানে কি হতে পারে শাস্তি আমার জানা নাই। তবে দোয়া করবেন, আসলে জানি আমরা যে ইয়েতে পদক্ষেপটা নিছি, এটা আপনারা অবশ্যই ভরসা এবং ভালোবাসার মানুষ, প্রতিদিন 40 লাখ 50 লাখ মানুষ দেখতেছেন।
আমার কাছে আর কিছু বলার নাই যে গাইস, আমরা আসলে যুদ্ধটা তো আমরা করছি, যে ঘুমাচ্ছি না, খাচ্ছি না। আজকেও কিন্তু আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা যেতে পারিনি, কারণ আমাদের তো এরকম না। কারণ হচ্ছে যে এখানে নিজের টাকা দিয়ে সবকিছু করতে হয়। আমাদের কাছে কিন্তু ফিনান্সিয়াল এতটা সাপোর্ট নাই, এবং আমরা কাউকে বলতেও পারবো না যে আমাদেরকে হেল্প করেন, সাহায্য করেন। আমরা যতটুকু আছে ততটুকুই দিয়ে কিন্তু আসলে আগাচ্ছি। এই হচ্ছে আমার কথা। সেটাই। তবে দেশবাসীর আসলে পক্ষে বিষয়টা খুবই দুঃখজনক। মানে বিষয়টা হচ্ছে কি, দিন শেষে আমরাও একজন পুরুষ। আর বাবা জিনিসটা আসলে এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা কিন্তু একদম সৃষ্টির শুরুতে যে মানব সম্প্রদায়ের যে সূচনা ঘটিয়েছে, সেটা প্রথম যে তৈরিটা ছিল সেটা কিন্তু বাবা, এরপরে কিন্তু হচ্ছে মা। তো আসলে সেই জায়গা থেকে যখন মনে হয় একটা বাবাকে যখন এইভাবে ব্লেম করা হয়, মানে আমার মনে হয় কি যে এই শোয়েব ভাইকে যদি এভাবে এই অপবাদ না দিয়ে যদি জুতা দিয়ে 2টা গালের মধ্যে বাড়ি দিত, তাও মনে হয় শোয়েব ভাইয়ের এতটা কষ্ট লাগতো না যতটা কষ্ট শোয়েব ভাইয়ের নিজের কলিজা। কারণ আমরা সবাই কিন্তু জানি যে একটা হচ্ছে নিজের মা, আর একটা হচ্ছে নিজের মায়ের পরে কিন্তু আরেকটা যে মায়ের জন্ম হয় সেটা হচ্ছে নিজের মেয়ে। এটা আমরা সবাই জানি। যখন কারো মেয়ে হয় তখন সে তার মধ্যে ওই মেয়ের মধ্যে নিজের মাকে খুঁজে পায়। তো এই যে নিজের মাকে নিয়ে যে এত বড় একটা জঘন্য নোংরা অপবাদ দেওয়া, আমার মনে হয় এর থেকে যদি শোয়েব ভাইকে 2টা জুতা দিয়ে যদি গালে বাড়ি দিত, তাও মনে হয় শোয়েব ভাইয়ের এতটা কষ্ট লাগতো না যতটা কষ্ট সে শোয়েব ভাইয়ের মাকে নিয়ে, অর্থাৎ মেয়েকে নিয়ে যে এত বড় একটা জঘন্য অপবাদ দিছে। মানে এটা আপনার কাছে আসলে কি মনে হয়? আমার কাছে তো এটা মনে হয় মানে একটা লজ্জাজনক। আমার কাছে সত্য কথা বলতে কি মানে মনে হয় কি যে আমি পুরুষ হয়ে জন্মানোটাই একটা কলঙ্ক। কারণ আমরা যেখানে মা, মেয়ে, বোন এদেরকে সবসময় আমরা মায়ের মর্যাদা দেই, সেখানে আসলে নিজের ঔরসজাত সন্তানকে নিয়ে যখন এরকম একটা বাজে মন্তব্য করে, মানে এটা সত্যি কথা ভাই আসলে বলার মতো কোনো ভাষা থাকে না। মানে আপনি দেখছেন যে শোয়েব ভাই কথা পর্যন্ত বলতে পারতেছে না। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভয়েস তার কিন্তু মানে গলা জড়িয়ে আসতেছে, এবং আপনি দেখছেন তার চোখ ছলছল, একটু পরে তো সে কান্নাই করে দিতেছে। আর পুরুষ কিন্তু সহজে কাঁদে না। একটা পুরুষ কিন্তু চাইলে সহজে কাঁদতে পারে না, সমাজ কিন্তু তাকে সহজে কাঁদতে দেয় না। আপনি চাইলেই কিন্তু রাস্তায় বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারবো না, ঠিক আছে? এবং পুরুষ সহজেও কাঁদে না। একটা পুরুষ যখন কাঁদে তখন বুঝে নিতে হয় যে তার জীবনের, ঠিক আছে, সীমানার শেষ চূড়ান্ত শেষ, তার সীমানা যেটা এটারও একটা শেষ চূড়ান্ত, সেটাও শেষ চূড়ান্ত পর্যায়ে এসে তখন তার কাঁদা ছাড়া আর কোনো উপায় নাই। এটা আমি মনে করি। এখন আপনি আসলে আপনার কাছে আসলে কি মনে হয়? আমার আর কি, আমি আসলে চেষ্টা করছি আমার নিজের উদ্যোগে, নিজের ইচ্ছাতে এই মহিলাকে ধরার। এই মহিলা একটা বাজে মেয়ে, টাকার প্রতি লোভ, জমা জমির প্রতি লোভ। আজকে শোয়েব ভাই কিন্তু বলে গেছে যে তার হচ্ছে যে বাবার হচ্ছে যে সম্পত্তি বিক্রি, বাবা মার সম্পত্তি বিক্রি করে তাকে হচ্ছে আলাদা করার চেষ্টা করেছিল, এবং সেই টাকা দিয়ে আসলে কাপড়ের ব্যবসা শুরু করার কথা ছিল। এবং শোয়েব ভাই কিন্তু আজকে এটাও বললো যে তাকে হাতে খড়ি তার নিজের হাতে কিন্তু বসাইছে, এবং শোয়েব ভাইকে ছেড়েই দিছে। তার টার্গেট ছিল বড় লোক জামাই ধরবে, পটিয়ে হানি ট্র্যাপ, যেটা বলে হানি ট্র্যাপ করে তার আসলে সম্পত্তি সব হাতে নেবে এবং তাকে মেরে ফেলবে। এটাই কিন্তু আমরা লাস্টে এখন সিকোয়েন্স এটাই হচ্ছে যে এখন এটা আমাদের বের করতে হবে যে সে সাদাত রহমানকে মেরে ফেলছে। আরো কাউকে কাকে কাকে মারছে এবং কারা কারা এর সাথে জড়িত আছে, এটা আসলে আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে। আপনারা যদি পাশে থাকেন, আমরা আপনাদের দোয়ায় এটা বের করব যে এই মহিলা সাদাত রহমানকে মেরে ফেলছে। এখন এটা আমাদের প্রমাণ করা এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে, কারণ তার আমরা যতগুলো এলিগেন্স তার বিরুদ্ধে দিছি সবগুলোই সত্য হয়েছে, ঠিক কিনা? এবং সবগুলো আমরা হচ্ছে মানে হাতের হাতে প্রমাণ সবার কাছে আমরা পুরো উন্মোচন করতে সক্ষম হয়েছি। কমেন্ট কর। এখানে বিপাশা রহমান লিখেছে, আকাশ ভাই এই তনির অবস্থা এমন করেন যাতে মানুষ তাকে থুতু দেয়, পুরা নারী জাতির কলঙ্ক। দেখেন একটা নারী হয়েও কিন্তু সে বুঝতেছে যে এই তনি হচ্ছে পুরা নারী জাতির জন্য কলঙ্ক। মানে কতটা জঘন্য হইলে একটা নারীও স্বীকার করে যে না, এই নারীটাই হচ্ছে আমাদের প্রজাতির জন্য কলঙ্ক। আচ্ছা, নাজমানি তো বলতেছে মায়ের মতো মা হলে মায়ের অধিকার
মায়ের মতো মা হলে মায়ের অধিকার আগে, তাই বলে বাবার আদর ভালোবাসা টান কম তা না। নোংরা মানসিকতার বাবা মায়ের হিসাব আলাদা। এখন এইখানে বিষয়টা হচ্ছে, গতকালকে কিন্তু আমি একটা কথা বলছি, ওই যে মৌ আপু যখন আমাকে জিজ্ঞেস করলো যে আসলে এই যে তনি যে মেয়েকে নিয়ে লাইভে আসা, তারপরে হচ্ছে বাচ্চাকে নিয়ে, এটা আসলে কারণটা কি, তখন আমি কিন্তু এই যে একটা কথা বলছি যে আসলে মানুষের সিম্প্যাথি অর্জন করার জন্য সে একটা চেষ্টা করে, মানে সবসময় যে তার অপরাধ বা তার যে আসলে শাক দিয়ে মাছ ঢাকার যে বিষয়টা আছে আমাদের বাংলাদেশে প্রচলিত, তো সেই শাক দিয়ে মাছ ঢাকার জন্য সে সবসময় মেয়েকে আসলে লাইভে নিয়ে আসে, একটা যে সিঙ্গেল মাদার হিসেবে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে। তো এই হচ্ছে বিষয়। তো ওইটাই বললাম যে এখনো ওই তনি এই সাইদা এখানে আরেকটা তানজিন কমেন্টস আসছে আলম, কি হচ্ছে, আচ্ছা আমি 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 পড়তেছি। সাইদা তানজিনা আলম হচ্ছে যে আমাকে একটা বলছে, ইউএস বাংলার সাকিব কাহিনীটা কি। আমাদের কাছে একটা অভিযোগ আসছে যে ইউএস বাংলার সাকিব তাকে হোটেলে রাত কাটিয়ে একটা আইফোন গিফট করছে। একটু জোরে পড়তে হবে। নাজমানি তো লিখেছে চরিত্র খারাপ বললেও অন্য মহিলা দিয়ে কলঙ্ক রটাতে পারতো, কিন্তু সানভিকে দিয়ে এই বাজে দাগ দিল। চরিত্রে তার একমাত্র কারণই রাসেল চোরার হাতে মেয়েকে তুলে দিয়ে আসবে, আর সেই জন্যই সানভিকে বাবার থেকে দূরে রাখতে এত বড় নোংরা দাগ লাগানো। আচ্ছা, আকাশ ভাই, আসলে আসলে একটা বিষয় মানে কেমন জানি আমার কাছে বারবার মনে হচ্ছে, একটা খটকা লাগতেছে। বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করি এবং এটা দর্শকের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা অভিযোগ সত্যতা পেয়েছি যে রাসেল চোরা যে আছে, সে হচ্ছে তার নিজের ভাগ্নি বা ভাস্তিকে হচ্ছে একটা কি বলে ওইটা, মানে যৌন হয়রানি করতে গিয়ে একটা ব্যাড টাচ করে হচ্ছে কিন্তু একটা এলিগেশন তার নামে আছে। আচ্ছা, এবং আমরা কিন্তু এটাও জানতে পেরেছি যে এই রাসেল চোরাই হচ্ছে অল্প বয়সী মেয়েদেরকে পাচার করা বা এদেরকে হচ্ছে আসলে হিউম্যান ট্রাফিকিং যেটা, এটার সাথে, হ্যাঁ, হিউম্যান ট্রাফিকিং যেটা আছে সেটার সাথে হচ্ছে এই রাসেল চোরা সম্পৃক্ত। এখন আমার কাছে দুইটা জিনিস মনে হচ্ছে। একটা হচ্ছে, এই রাসেল চোরা কেন আসলে সানভিকে লন্ডনে নিয়ে নিজের কাছে রাখতে যাচ্ছে, এটার মধ্যে একটা কারণ হতে পারে যে হয় সে সানভিকে নিয়ে বিক্রি করে দিবে, অথবা সানভি যেহেতু আসলে ভাইরাল হয়ে গিয়েছে এবং সানভি আসলে বাংলাদেশে ওরকম পরিচিত যে চাইলে সানভিকে যদি আসলে গুম করে ফেলে বা লুকিয়ে ফেলে তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। সেই ক্ষেত্রে এমনটা হতে পারে যে আসলে সানভিকে যখন একটা ইনস্টিটিউশনে যখন দিবে, তখন সানভির কিন্তু একটা সার্কেল তৈরি হবে, অনেকগুলো ফ্রেন্ড সার্কেল তৈরি হবে যারা কিন্তু সানভির এজের হবে। তো আমার কি মনে হয় না যে আসলে সে সানভিকে দিয়ে একটা ট্র্যাপ বানাবে তার এই যে এই হিউম্যান ট্রাফিকিং এর, যে ফর এক্সাম্পল সানভির 5টা বান্ধবী হলো, ওইখান থেকে সে একটা বান্ধবীকে গুম করে সে হচ্ছে মানে হিউম্যান ট্রাফিকিং করে বিক্রি করে দিল। বিষয়টা কি আসলে এরকম হতে পারে না? মানে আপনার কি মতামত? না, এটা তো আমরা আগেই বলছি যে ওদের হচ্ছে কাজ হচ্ছে যে এই অল্প বয়সী মেয়েদেরকে বিক্রি করে আসলে টাকা দেয় এবং নারী পাচারের সাথে জড়িত। এটা আসলে আমাদের বের করার দায়িত্ব না, এখানে ইন্টারন্যাশনাল যারা আছে তারা করবে। আমাদের সব কাজে আমাদের করতে হবে তা তো না। ঠিক আছে, এখন আসলে কি হবে আমরা নিজেরা কিন্তু এখন একটা মহাবিপদে আছি। খোঁজ নিয়ে দেখেন গিয়ে শাহাদাত রহমান থাকতে রাসেল চোরার সাথে পরকীয়া ছিল হয়তো। তা তো অবশ্যই, এটা তো ছিল, এটা তো পরকীয়া যদি নাই থাকে, একটা মানুষ মরে গেছে তার পাশে লিপস্টিক দিয়ে দেখতে যাবেন, এটা কেমন কথা? এটা হয় না। সাবিহা নূর লিখেছে, ভাইয়া আপনারা হিয়া আপুর সাথে যোগাযোগ করার ট্রাই করেন, তাহলে মনে হয় অনেক সত্যি কথা বের হয়ে যাবে। আমরা হিয়া আপুর সাথে যোগাযোগ করার ট্রাই করতে আগে দেখি না আমরা নিজেরা কতটুকু পারি। ঠিক আছে, আগে আমরা সর্বোচ্চ আমাদের নিজেটা চেষ্টা করছি। আমার কথা যেটা হচ্ছে, হিয়াকে আগে লাইভে আসতে হবে এবং এসে শোয়েবের মতো একটা বার্তা দিতে হবে। তার বিষয়টা যদি আমাদের নজরে আসে, আমরা হিয়াকে খুঁজে নেব। তারপর আজকে একজনের সাথে কথা বলছি, হিয়া যদি কথা বলতে চায়, আমাদের সহযোগিতা নিতে চায়, আমরা আসলে রাজি আছি, আমাদের আপত্তি নাই। আর আসলে আকাশ ভাই কি মনে হয়, মানে এই যে তনির, আচ্ছা আপনার কাছে কি আরেকটা বিষয় মানে কেমন যেন একটু সন্দেহজনক মনে হয় না, যে আসলে এটা বিশ্লেষণ করার জন্য বলছি, যে তনির যে হাজবেন্ড সাদাত রহমান, ওনার তো অনেক টাকা ছিল,
মোটামুটি ব্যাংক ব্যালেন্স সবই ছিল। তারপরে এই যে তনির প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আসলে শোরুম তৈরি করা, ঠিক আছে? মানে একেকটা হচ্ছে শোরুম বানানো। আর একেকটা হচ্ছে সে ২ দিন পর, পর একটা করে শোরুম উদ্বোধন করতেছে। আর প্রতিনিয়ত লাইভে এসে বলতেছে তার লস চলতেছে, তার কর্মচারীরা তাকে এই করতেছে, সেই করতেছে, লস হয়ে যাচ্ছে। মানে এইখানে একটা সূক্ষ্ম কারচুপি কি আসলে আপনার কাছে মনে হয় কিনা? যে মানে এরকম হতে পারে না? যে এই যে ব্লাক মানি গুলাকে হোয়াইট করানোর জন্য বা হোয়াইট দেখানোর জন্য সে প্রতিনিয়ত হচ্ছে একটা বিজনেসকে একটা সাইনবোর্ড হিসেবে রাখতেছে। আর এইখানে হচ্ছে সরকারের ট্যাক্স, ভ্যাট এগুলাকে আসলে ফাঁকি দেওয়ার জন্য সে হচ্ছে প্রতিনিয়ত এখানে প্রচার করে যাচ্ছে যে তার বিজনেসে লস চলতেছে, এই চলতেছে, সেই চলতেছে। মানে এটা আসলে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি একটা কথা বলি, আমি তো আসলে কাজই করি ক্রাইম নিয়ে, এবং হচ্ছে যে এইরকম তো বিভিন্ন থাকে না যে বেনজির আহমেদ সে কত কোটি টাকা লস দিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে গোপালগঞ্জের অর্ধেক কিনে রাখছে টাকা দিয়ে। হ্যাঁ, এই লস ওই হুম, বিষয়টা তো ওটা আওয়ামী লীগের সময় তো ছিল, এবং বিভিন্ন নেতাকর্মীর সাথে সে শুয়ে যে তুমি আমার নামে করো, এই টাকাটা আমি পাচার করে দিচ্ছি। সে কি করলো, এটা ওর নামে করে টাকাটা পাচার, সে তো মানি লন্ডারিং মামলা তো খাবে অবশ্যই, কারণ সে 2-3 হাজার কোটি টাকা পাচার করছে। কিভাবে করলো, তাই না? এগুলোর দায়িত্ব আমাদের না, এগুলোর দায়িত্ব দুদকের। আমরা যতদূর ধরে দেওয়া, আমরা আঙ্গুল দিয়ে দেখে দিছি, এবং শোয়েব লাইভে এসে সবকিছু প্রমাণ করে দিয়ে গেছে এই মহিলা বাজে। আমাদের এতটুকুই দায়িত্ব ছিল। আপনারা খুঁজে বের করেন, আপনারা তো আছেন, আপনাদের লোক বল থাকলে আপনারাও করবেন। আমাদের এতটুকু নৈতিক দায়িত্ব ছিল যে এই মহিলা ভালো না, এতদূর পর্যন্ত আমাদের কাজ ছিল। আর বাকিটা আমাদের কাজ না, বাকিটা করবে দুদক, সরকারি পুলিশ প্রশাসন। আমরা যেখানে যেখানে চিঠি দেওয়ার আমরা সেখানে সেখানে দিব, এবং যেখানে যেখানে কথা বলার আমরা সেখানে সেখানে করব। এবং আরেকটা মূল যেটা আছে, মূল ধাক্কাটা আমরা আমরা আপনাদের 30 মিনিট দেখাবো যে কে এই তনি, ঠিক আছে? কাঁঠাল বাগানের বস্তি থেকে গুলশানের কোটিপতি বনে যাওয়া কে এই তনি, আপনারা সেটা দেখবেন। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক রাতি হয়ে গেছে। আমরা পরবর্তীতে আলোচনা করবো, এবং দোয়া করি যে শোয়েব ভাই আসলে সানবিকে ফিরে পাক। এবং আপনারা যে যার জায়গা থেকে আপনারা আসলে প্রতিবাদ করেন, প্রতিবাদ করলেই আমরা মনে হয় সুবিধা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট সবাইকে, আসসালামু আলাইকুম।